ঠিক আছে। হ্যালো, এবার এটা মোটামুটি ধরুন জয়ন্তবাবু আমাদের আজকে অফিসিয়ালি ফার্স্ট ক্লাস, কারণ আমাদের যাই আগের দিন করা হয়েছিল সেটা হয়তো আপনি অর্ধেক শুনতে পাননি, রণজয় অর্ধেক শুনতে পাইনি, খুব ডিস্টারবেন্স হয়েছিল। ঠিক আছে, আমি এটা অ্যাজ এ ফার্স্ট ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে। হ্যাঁ, এবার দেখুন আমাদের যেটা প্রথম জানার দরকার সেটা হচ্ছে টাইপস অফ প্রজেক্ট। আপনাদের কিছু নোট করতে হবে না, ঠিক আছে, কারণ যা নোটিং থাকবে না মোটামুটি আমি আপনাকে এই স্টাডি মেটেরিয়ালসটা পুরোটা দিয়ে দেবো। এখন ঘটনা হচ্ছে এই 24 পাতা স্টাডি মেটেরিয়ালস যদি দিয়ে দিই না, এটা খুব ফাঁকিবাজি পড়াশোনা হয়ে যাবে। কারণ এটা যদি টোটাল বুঝিয়ে না দেওয়া হয় না, তাহলে কিন্তু আপনি কিচ্ছু পড়ে সেরকম বুঝতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য জিনিসটা টোটালি বুঝিয়ে দিলে তখন আপনার পড়তে খুব সুবিধা হবে। ক্লিয়ার? ঠিক আছে। তো এবার টাইপ, হ্যাঁ, এটা নোট করা দরকার নেই, টোটাল জিনিসটা আপনাকে আমি দিয়ে দেবো একদম পুরো সবাইকেই, দুজনকেই। ঠিক আছে, এখানে নোট করা আপনি শুধু শুনে যান। ঠিক আছে, আলটিমেটলি কারণ আপনি যদি শুনে যান তাহলে টপিকগুলো আপনার মনে থাকবে একদম পুরোপুরি। ঠিক আছে, আর এটা আমার পুরো সাজানো লেখা আছে, কারণ এটা টোটাল ধরুন অলমোস্ট 4খানা ভিডিও ক্লাসের থেকে আমাকে বসে 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 নোট করতে হয়েছে। ঠিক আছে, করে করে আপনাকে আলটিমেটলি জানি জিনিসটা বানিয়েছি। কিছু কিছু ক্লাসের অনুযায়ী আমি বলে দিচ্ছি, হয়তো কোনো কোনো লাইনে মনে হতে পারে সেন্টেন্স ওরিয়েন্টেডে যে একদম পারফেক্ট টেন্সের গন্ডগোল হতে পারে, কারণ যারা সাউথ ইন্ডিয়ান পড়ায় তারা কিন্তু সবসময় তত টেন্সের দিকে নজর রাখে না। ঠিক আছে, তারা টপিকটাকে বোঝানোর চেষ্টা করে। ওকে, তো সেই টপিকের রেসপেক্টিভে হয়তো মনে হতে পারে। ঠিক আছে, তো বাট এটা সামহাউ দেখেছি আমি 98% ক্ষেত্রে ওকে। ওকে, তো আমাদের ফার্স্ট হচ্ছে টাইপস অফ প্রজেক্ট। এসএপি টোটালি ডিপেন্ড করে একটা প্রজেক্টের উপর। যে কোনো জায়গাতে, যে কোনো কোম্পানিতে এসএপি যখন স্টার্ট হয়, এটা স্টার্ট হয় ফ্রম প্রজেক্ট। ঠিক আছে, এটা রণজয় খুব ভালো জানে। ঠিক আছে, তো এই প্রজেক্টের ক্ষেত্রে কত রকম প্রজেক্ট হতে পারে। ওকে, ফার্স্ট, 1 নম্বর হচ্ছে যেটা সব থেকে বেশি চলে বাজারে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডটা, যে ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ওকে, এই ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট একটা প্রজেক্ট যেটার মানে কি, আমি এই আগে প্রথমে টপিকগুলো বলে দিচ্ছি, প্রজেক্টের টাইপগুলো, তারপর এগুলোকে ইন ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট একটা প্রজেক্ট। সেকেন্ড হচ্ছে সাপোর্টিং প্রজেক্ট। ওকে, কেউ কেউ আবার এর মধ্যে একটা ঢোকায় ওয়ার্ড মেনটেনেন্স প্রজেক্ট। ঠিক আছে, সাপোর্টিংটা থেকে একটু বেটারমেন্ট হচ্ছে মেনটেনেন্স, মানে কিছু যদি কোনো কারণে দায়িত্ব নিতে হয় এক্সট্রা। ওকে, নেক্সট হচ্ছে রোল আউট প্রজেক্ট। ওকে, থার্ড হচ্ছে আপগ্রেড প্রজেক্ট, মানে যে সিস্টেমটা চলছে সেটাতে আপগ্রেড। লাস্ট অনেকে বলে টেস্টিং প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্টের এতগুলোর মধ্যে মেইনলি আমাদের কাছে ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, সাপোর্ট প্রজেক্ট, রোল আউট এবং আপগ্রেড এইগুলোই মেন। ওকে, তার মধ্যে আমাদের হচ্ছে, আমরা এবার আসছি ফার্স্ট ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে। ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট ব্যাপারটা কি, যখন কোনো কোম্পানি তার কাছে হয়তো অন্য ইআরপি চলছে, মেবি আদার দ্যান এসএপি, সে কোনো জায়গা থেকে ইনফ্লুয়েসড হলো, বা এসএপি ওরিয়েন্টেড কোনো কোম্পানি তাকে এসে ফার্স্ট বললো যে আপনি এই ইআরপিটা ইউজ করছেন, আপনি এসএপিটা ইউজ করুন, এসএপি ইউজ করলে আপনি ভালো রেসপন্স পাবেন। তখন সে কি করলো, যে তার থেকে ডেমো দেখতে চাইলো কিছু, তাহলে আলটিমেট হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশন করবার জন্য একটা ইন্টেনশন তৈরি করলো, রাইট? তো এইখানে এই ফার্স্ট টাইম যখন কোনো কোম্পানিতে এসএপি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, সেই জায়গায় সেইটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ঠিক আছে, এবার যদি কোনো কারণে কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই গ্রিনফিল্ড প্রজেক্ট, তখন কিন্তু অনেক লোকই জানে না, কারণ আমি মোটামুটি দেখুন ভাই 4 বছর থেকে 5 বছর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটকেও জিজ্ঞেস করেছি হোয়াট ডু মিন বাই গ্রিনফিল্ড প্রজেক্ট, তারা কিন্তু আকাশ থেকে পড়েছে। ঠিক আছে, গ্রিনফিল্ড প্রজেক্ট মানে কিন্তু আলটিমেট হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ঠিক আছে, একদম। গ্রিনফিল্ড মানে হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য বেস, প্রজেক্ট বেস, শুরু থেকে। ঠিক আছে, জয়ন্তবাবু শুনতে পেলেন? আচ্ছা, এবার হচ্ছে আর একটা টার্ম এখানে আসবে, বিগ ব্যাং। বিআইজি বিগ, বিএএনজি, বিগ ব্যাং। বিগ ব্যাং মানে কি, ধরুন একটা কোম্পানি, তার গোটা ওয়ার্ল্ডে হয়তো 50টা কি 100টা দেশে বিজনেস রয়েছে। ঠিক আছে, এবং সেই সবকটা দেশেই যে বিজনেস রয়েছে, সেই সবকটা দেশে বিজনেসটা কিন্তু মেবি হতে পারে অন্য ইআরপি দিয়ে চলে আদার দেন এসএপি। এবার সে চিন্তা করলো টোটাল যে কটা দেশে তার বিজনেস চলে, সব কটা দেশের বিজনেসের ক্ষেত্রেই এসএপি ইমপ্লিমেন্ট করবে একসঙ্গে, একবারে অ্যাট এ টাইম। ঠিক আছে, এটা খুব রেয়ার হয়, বাট হয়েছে, হয়নি তা নয়। এটাকে বলা হয় বিগ ব্যাং প্রজেক্ট বা বিগ ব্যাং ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এইবার হচ্ছে
অ্যাজ এ কনসালটেন্ট আপনার রোলটা কি, যেটা সব থেকে ভাইটাল পার্ট, ভাইটাল কোয়েশ্চেন এসে যায়, হোয়াট উইল বি ইয়োর রোল। ঠিক আছে, এখানে রোলটা হচ্ছে কালেক্ট, গ্যাদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি। একটা কোম্পানির টোটাল কি রিকোয়ারমেন্ট সেইটাকে কালেক্ট করা, সেইটাকে গ্যাদারিং করে তার রিকোয়ারমেন্টটাকে বোঝা। ঠিক আছে, সেইটা কিন্তু আপনার প্রাইমারি জব। ঠিক আছে, এর মানে হচ্ছে যে এই কোম্পানিটা মে বি অন্য কোনো ইআরপিতে কাজ করছে। ঠিক আছে, তাহলে এসএপিতে ওই তার পুরোনো বিজনেসটাকে টোটালি আগে করে নিয়ে আসতে হবে, একদম পুরো হুবহু কপি করতে হবে। ইভেন শুধু কপি করলে তো হবে না, আজকে একটা কোম্পানি যদি এত কত টাকা খরচা করে এটা ইমপ্লিমেন্ট করে এসএপি, তাহলে ডেফিনেটলি সে আগে যে কোম্পানিতে আগে যে প্রসেসে কাজ করছিল তার থেকে সে বেটারমেন্ট কিছু এক্সপেক্ট করবে। ঠিক আছে, তো কাজটা তো ফাস্ট হলো, রিপোর্টিংটা বেটারমেন্ট কিছু হলো, তবেই তো এসএপিতে সে জাম্প করবে। তাহলে সেইখানে তাকে কি কি দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে। ঠিক আছে, তার বিজনেসের ধরনটাকে বুঝতে হবে, সে কি বিজনেস করছে, কি কিভাবে সে বিজনেসটাকে প্রসেস করছে, এইটাকে বুঝতে হবে। তারপর তার কাছ থেকে এই বিজনেস ওরিয়েন্টেড টোটাল রিকোয়ারমেন্টটা নিতে হবে। এইটা নেওয়ার পর সেইটা সেই সব জিনিসগুলোকে নিয়ে এসএপিতে ইমপ্লিমেন্ট করতে হবে বা এসএপিতে পুট করতে হবে। শুনতে পেলেন সবাই? হ্যাঁ, এখনো কিন্তু কোনো কিছুর মধ্যে ঢুকিনি ভাই, অনেক বড় গল্প ওটা। ঠিক আছে, জাস্ট আমি ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে ঢুকলাম, আমি সব পয়েন্টে ঢুকবো একদম। এই বিজনেস ব্লুপ্রিন্ট কথাটা 90% বা 90% বা 75% কনসালটেন্ট যাদের লেস দেন 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে ক্লিয়ার নয়। একটা সুন্দর এর মধ্যে লজিক আছে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, এইবার হচ্ছে রোল, আমার রোলটা কি হবে। ঠিক আছে, আমার রোলটা কি আছে, তাহলে এখানে পরিষ্কার রোলটা ক্লিয়ার হয়ে গেল। আমাকে কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে ফার্স্ট বুঝতে হবে। ঠিক আছে, কাস্টমার বলতে কি বোঝায়, যাদের আর কি বেসিক্যালি ইমপ্লিমেন্ট হতে যাবে। ঠিক আছে, এখানে একটা টার্ম আমি ইউজ করছি, কোর ইউজার্স। ঠিক আছে, কোর ইউজার্স মানে কি, জয়ন্তবাবু জানেন কোর ইউজার্স মানে কি? কোর, সিওআরই, কোর, কোর ইউজার্স। হয়তো রণজয় জানে। কোর ইউজার্স মানে কি জয়ন্তবাবু জানেন? এন্ড ইউজার তো মানে জানেন, যারা ইউজ করছে, মানে যারা ডেটাটা এন্ট্রি করে। ঠিক আছে, কোর ইউজার্স হচ্ছে, ধরুন আজকে একটা কোম্পানিতে যখন এসএপি ইমপ্লিমেন্ট হবে, সেই এসএপিটা ইমপ্লিমেন্ট হওয়ার জন্য ধরুন 3টে বা 2টো মডিউল হবে, এসএপি এফআই হলো বা এসএপি এসডি হলো। এবার ফিনান্স ডিপার্টমেন্টে এই আপনার মতো এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে, যে একটা নতুন কোনো সফটওয়্যার কোম্পানি এলে তাকে ফুললি গাইড করতে পারবে যে এইরকম ভাবে ব্যালেন্স শিট এত বছর ধরে করে এসেছি, এই প্রসেস মেনটেন করি, আমার এই ডেটা ফ্লো, এই ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, আচ্ছা, এসডির ক্ষেত্রে সেরকম নিশ্চয়ই থাকবে। আপনি কিন্তু অফিসিয়ালি হয়ে গেলেন কোর ইউজার্স। বোঝাতে পারলাম আপনাকে জয়ন্তবাবু? ঠিক আছে, রণজয় শুনতে পেলেন? ঠিক আছে, কোর ইউজার্স বোঝা গেছে তো? তার মানে কোর ইউজার্স মানে কি হলো, একদম এক্সপিরিয়েন্সড পারসন অফ দ্য কোম্পানি, যারা পার্টিকুলার কোনো মডিউলের সব রকম অ্যান্সার, মানে সব রকম প্রবলেম, যারা যে প্রবলেম বা যে কোয়েশ্চেনটা আমাকে ইমপ্লিমেন্ট পার্টি করবে তার অ্যান্সার দিতে পারবে, দ্যাট ইজ কল কোর ইউজার্স। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, এই কোর ইউজার্সদের কাছ থেকে টোটাল ইনফরমেশনটা গ্যাদার করা, তাদের রিকোয়ারমেন্টটা বোঝা, বুঝে সেইটাকে কনভার্ট করতে হবে এসএপিতে। এটাই কিন্তু আলটিমেট অবজেক্টিভ আমাদের। এইটাকেই হচ্ছে কনফিগারেশন সিস্টেম বলা হয় টোটালি। ঠিক আছে, আচ্ছা, এবার ধরছি যে যদি বলা হয় যে আপনি আগে কোন ইআরপিতে কাজ করতেন। ইআরপি এখানে অনেক রকম হয়, মানে এসএপি বাদ দিলে হয়তো জেডি অ্যাডওয়ার্ডস, বিএডাবলএন, পিপুলসফট, মাইক্রোসফটের ন্যাপ বলে একটা আছে, ওরাকেল ইটসেলফ একটা আছে, ডিফারেন্ট টাইপ অফ এসএপি হতে পারে, ইআরপি হতে পারে। ঠিক আছে, এই ডিফারেন্ট টাইপ অফ ইআরপি হলো। এবার তার সঙ্গে আমরা কি করছি, যে মেবি এই ইআরপি গুলোতে 10 বছরের বেশি বা 5 বছরের বেশি কোনো সফটওয়্যার কোম্পানি চলছে, তারা আজকে এসএপিতে ইমপ্লিমেন্ট করবে, তাদের এই পুরোনো ডেটাটাকে ফুললি এসএপিতে কনভার্ট করে দিতে হবে আমাকে। ঠিক আছে, এইটাই মেইন কাজ আমার। বোঝা গেল?
এটা হচ্ছে এভরিথিং অ্যাবাউট ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সাপোর্ট প্রজেক্ট। সাপোর্ট প্রজেক্ট আমি ঢুকছি। সাপোর্ট প্রজেক্ট কি? এসএপি অ্যাপ্লিকেশনে বলা আছে 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ 365 ডেজ অলমোস্ট। এখানে সাপোর্টের জন্য আমাদের একটা সাপোর্টিং টিমের ব্যবস্থা করতে হবে। সাপোর্ট কি করবে? সাপোর্টিং টিমের ফাংশনটা কি হবে? সাপোর্টিং টিমের ফাংশনটা হচ্ছে আজকে যারা ইউজ করছে, ঠিক আছে, বা যারা কোর ইউজার্স তাদের কাছে যদি কোনো প্রবলেম আসে, বা এন্ড ইউজাররা তারা কোনো প্রবলেম ফেস করছে, যে প্রবলেমটা তারা হয়তো কোনো কারণে কোর ইউজাররা সলভ করতে পারছে না, সেই সংক্রান্ত জায়গাতে কিন্তু সাপোর্টিং এর কাজটা করতে হবে। এই সাপোর্টিং এর কাজটা রণজয় করে। এই সাপোর্টিং এর কাজটা বেসিক্যালি স্টার্ট হয়, ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে যায় যখন যখন হ্যান্ডওভার হয়ে যায়, তারপর থেকে সাপোর্টিং এর কাজটা হয়। প্রজেক্টটা যখন ইনিশিয়াল লেভেল থাকে, সাপোর্ট কনসালটেন্টদের কাজটা অনেকটা বেশি ভারী থাকে। প্রজেক্টটা যখন আস্তে আস্তে পেছন দিকে যায়, যত ওল্ড হতে আরম্ভ করে, তখন কোর ইউজার্স বা এন্ড ইউজার্স তারা অনেক হ্যাবিচুয়েট হয়ে যায়, তখন সাপোর্ট কনসালটেন্টদের কাজটা আস্তে আস্তে কমে যায়। ক্লিয়ার? এবার হচ্ছে, আজকে ধরুন কোনো কারণে একটা কোম্পানিতে অর্ডারের কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, সেলস অর্ডার, ঠিক আছে, আজকে সেলস অর্ডার যদি প্রবলেম হয়, ধরুন আজকের দিনটা হচ্ছে, আজকে এই 25 তারিখ, ধরুন এটা হচ্ছে 29শে জুন, ঠিক আছে, 30শে জুন হয়ে গেলে আলটিমেট অ্যাকাউন্টসটা ক্লোজ হবে, ঠিক আছে, মানে এই মান্থলি অ্যাকাউন্টসটা, ঠিক আছে, এই যখন ক্লোজটা হয়ে যাবে, তখন আলটিমেট ব্যাপারটা কি হবে, যে আজকের দিনে যদি আমি অর্ডারটা করতে না পারি, তাহলে আমার কতটা জিনিস দাঁড়িয়ে গেল, সামনের যে কাস্টমারটা যে বসে আছে, যে কেনবার জন্য বসে আছে, তার কাছে আমি পৌঁছতে পারলাম না, ঠিক আছে, কাস্টমারের কোনো রকম ভাবে যদি মত পরিবর্তন হয়ে যায়, সে অন্য জায়গায় শিফট করে চলে যেতে পারে, মেবি দেখা যাচ্ছে তারও হয়তো ইয়ার এন্ডে তার সামনে কোনো তো সামনের লোক তার কাছে চাইছে, ঠিক আছে, তাহলে ওই জন্য আমাদের কি আছে, একদম যাই ইস্যু হোক না কেন, সেই ইস্যুটাকে এনি হ্যাও আলটিমেটলি সলভ করতে হবে, ঠিক আছে, না হলে টোটাল সিস্টেমটা কোলাপস হয়ে যাবে। ঠিক তো রণজয়? হ্যালো? হ্যালো? ঠিক না? আজকে যদি কোনো কারণে আমি ডেলি অর্ডারটা না করতে পারি, তাহলে ন্যাচারালি কি হচ্ছে, কাস্টমারকে আমি ডেলিভারিটা করতে পারবো না, কারণ অর্ডার না হলে অর্ডারের নাম্বারটা নিয়ে ডেলিভারি হবে। ডেলিভারিটা যদি না করতে পারি, ন্যাচারালি ফিনান্স কি করবে, বিলটা বানাতে পারবে না, ইনভয়েস করতে পারবে না, তাহলে একসঙ্গে কতগুলো সিস্টেম ব্লক হয়ে গেল, ঠিক আছে, এইখানে কি হচ্ছে, আমাদের বেসিক্যালি হচ্ছে, জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, তাহলে এইখানে কি হচ্ছে আমাদের, এখানে এই যে সাপোর্টিং এর ক্ষেত্রে কোনো জিনিসটা প্রায়োরিটি বেসিসে, ঠিক আছে, খুব এমার্জেন্সি বেসিসে, হয়তো দেখা গেল হয়তো উইদিন 6 আওয়ার্স, উইদিন 4 আওয়ার্স, এই প্রায়োরিটি বেসিসে আমাদেরকে এটা সলভ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন একটা জিনিস বলে দিচ্ছি, রণজয় এটা জানে, সেটা হচ্ছে যখন কোর ইউজার্সরা কোনো প্রবলেমে পড়ে, তারা সরি এন্ড ইউজার্সরা যখন কোনো প্রবলেমে পড়ে, তারা কিন্তু ফট করে সাপোর্ট টিমের কাছে আসে না, তারা আগে তাদের এই প্রবলেমটা নিয়ে কোর ইউজার্সদের কাছে যায়, মানে তাদেরই আর কি ইমিডিয়েট বস যারা, যদি কোনো কারণে কোর ইউজার্স প্রবলেমটা সলভ করতে না পারে, তখনই কিন্তু এই সাপোর্ট টিমের সাহায্য নেওয়া হয়। ঠিক তো রণজয়? ঠিক আছে, তখনই কিন্তু কোশ্চেন আসে, সাপোর্ট টিমকে জানাতে হয়। এই জানানোর প্রসেসটা হচ্ছে টিকিটিং প্রসেস। আমি টোটালি ধরে ধরে টিকিটিং প্রসেস বোঝাবো, এবং টিকিটিং প্রসেসের টোটাল ডায়াগ্রাম, টোটাল এভরিথিং আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে সাপোর্টিং প্রজেক্ট হলো, সাপোর্টিং কনসেপ্টটা হলো, ঠিক আছে। এবার আসছি রোল আউট, ঠিক আছে, রোল আউট প্রজেক্ট। রোল আউট প্রজেক্ট বলতে কি বোঝানো হয়? রোল আউট প্রজেক্ট বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে, ধরুন একটা কোম্পানিতে এসএপি চলছে, সেই কোম্পানিটা জাপানে আছে, ঠিক আছে, এইবার ওরা চাইছে ইন্ডিয়া এবং ইউকে, এই দুটো দেশে সেম জিনিস ওরা চালাতে, ঠিক আছে, মেবি বিজনেসটা ইন্ডিয়াতে আছে, ইউকেতেও আছে, কিন্তু এখানে এসিপি নেই, ঠিক আছে। এবার হচ্ছে ওরা এখানে বিজনেসও করতে চাইছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এসিপি চালাতে চাইছে, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে, টোটালি মোরলেস যে কনফিগারেশনটা আছে না, এই কনফিগারেশনটা আলটিমেট হচ্ছে যেটা জাপানে রয়েছে, সেই জাপানের কনফিগারেশনটা কিন্তু
আমি যদি এখন আলটিমেটলি এখানে তুলে নিয়ে চলে আসতে চাই, কপি জাস্ট স্ক্র্যাচ করে নিয়ে চলে আসতে চাই, তাহলে দেখবেন অলমোস্ট 70 to 75% সেম। ঠিক আছে, বিশাল কিছু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? বেসিক্যালি হচ্ছে যে প্রোডাক্টটা আমি জাপানে বিক্রি করছিলাম, মেবি দেখতে হবে সেই প্রোডাক্টটা আমার ইন্ডিয়া বা ইউকেতে অ্যালাউ কিনা। ফার্স্ট, এটা হচ্ছে খুব বড় জায়গা। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এই প্রোডাক্টটা যদি অ্যালাউ না হয় বা অ্যালাউ হয়ও, তাহলে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ডিফারেন্স কি কি হয়, লোকালাইজেশন। খুব ভাইটাল পয়েন্ট। লোকালাইজেশন ব্যাপারটা কি? লোকালাইজেশন ব্যাপারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাপানে আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি? জাপানি ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়াতে এসে কি করতে হবে? ইংলিশ। ইউএসএতে ইউকেতে গেলেও আলটিমেট ইংলিশ। ঠিক আছে, তাহলে লোকালাইজেশন ইস্যুটা একটা বড় ইস্যু হলো। এটা একটা আমাকে কিন্তু ওই যে মেইন প্রজেক্টটা যেটা জাপানে আছে ওর মধ্যে এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেটা আমাকে মেনলি লাগবে। নেক্সট হচ্ছে কারেন্সি। জাপানে কি কারেন্সি ইউজ হয়? ইয়েন। আমি ইন্ডিয়াতে কি ইউজ করব? আইএনআর। ইউকের ক্ষেত্রে কি করব? জিবিপি। তাহলে এটা আর একটা পয়েন্ট গেল। ঠিক আছে, এই লোকালাইজেশনের মধ্যে আলটিমেটলি এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, নেক্সট হচ্ছে কারেন্সি। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে তো। সেকেন্ড, এবার দেখুন খুব ভাইটাল জিনিস, ট্যাক্সেশন। আমাদের ইন্ডিয়ান ট্যাক্স জাপান ট্যাক্স সেম নয়। আমাদের ইন্ডিয়ান ট্যাক্স জাপান ট্যাক্স ইউকে ট্যাক্স সেম নয়। তাহলে যে ট্যাক্সেশন সিস্টেমটা আমাদের ওইখানে মেনটেন করা আছে সেই ট্যাক্সেশন সিস্টেম আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে ওই যে পার্টের মধ্যে, ওই যে কনফিগারেশন পার্টের মধ্যে ট্যাক্সেশন মডিউলটা যেটা করা আছে কনফিগারেশন, সেটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হয়ে গেল 2 নম্বর চেঞ্জ। থার্ড চেঞ্জ হচ্ছে লিগালাইজেশন। ঠিক আছে, এটাও খুব ভাইটাল। এই যেটা মেটেরিয়ালের ক্ষেত্রে আমি বলছিলাম, মেটেরিয়ালের ক্ষেত্রে কিছু কিছু মেটেরিয়ালস আছে যেগুলো জাপানে হয়তো অ্যালাউ। ঠিক আছে, বাট ইউকেতে হয়তো অ্যালাউড, মেবি ইন্ডিয়াতে অ্যালাউ না। আবার কিছু মেটেরিয়াল হয়তো জাপানে অ্যালাউ, ইন্ডিয়াতেও অ্যালাউ, আবার ইউকেতে অ্যালাউ না। ঠিক আছে, তাহলে আমাকে সেই সমস্তগুলো খুব ভালো করে দেখে নিতে হবে, যে সমস্তগুলো আমাদের এই লোকালাই এই লিগালাইজেশনের ক্ষেত্রে আটকাচ্ছে কিনা। ঠিক আছে, অ্যাভারেজে দেখা যায় মোটামুটি 30% চেঞ্জেস লাগে। ঠিক আছে, এই লোকালাইজেশন, লিগালাইজেশন এবং ট্যাক্সেশন, এই তিনটে ব্যাপারের জন্য। ঠিক আছে, এই তিনটে ব্যাপারে এই জিনিসটাকে রোল আউট ব্যাপারটা তাহলে কি হলো, যে একটা দেশে টোটাল একটা কনফিগারেশন চলছে এসএপি, সেই সেম কনফিগারেশনটাকে আমরা পুল করে নিয়ে চলে আসছি আর একটা দেশে, সেই দেশে এলে কি কি চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আলটিমেট করে নিচ্ছি। দিস ইজ কল্ড রোল আউট। ক্লিয়ার? রোল আউট প্রজেক্ট। আচ্ছা, এই রোল আউটের ক্ষেত্রে একটা খুব বড় ঝামেলা হচ্ছে প্ল্যান্ট। 1 মিনিট ধরুন তো। প্ল্যান্ট রোল আউটটা কিন্তু ভীষণ চাপের। ঠিক আছে, ভীষণ চাপের জায়গা। কারণ কোনো কোম্পানির যদি ধরুন যে ইন্ডিয়াতে আছে, এই প্ল্যান্ট রোল আউটের ক্ষেত্রে এত বড় কনফিগারেশন হয়ে যায় যেটা এমএমএ লাগে। ঠিক আছে, সেই কনফিগারেশনটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট ম্যান পাওয়ার সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, অলমোস্ট 5 জন মিনিমাম এমপ্লয়ি লাগে। ঠিক আছে, এই প্ল্যান্ট রোল আউটের ক্ষেত্রে। ঠিক আছে, তবে গিয়ে প্ল্যান্ট রোল আউটটা হয়। ঠিক আছে, কারণ প্ল্যান্টের উপর বেস করে টোটাল মেটেরিয়াল ম্যানেজমেন্টটা দাঁড়িয়ে থাকে, অলমোস্ট কিছুটা হলো এসডি। ঠিক আছে, তো সেই জন্য প্ল্যান্ট রোল আউটটা কিন্তু আলটিমেটলি খুব চাপের হয়ে যায়। হলো, এবার হচ্ছে আপগ্রেড প্রজেক্ট। আপগ্রেড প্রজেক্ট মানে কি? আমরা খুব সহজভাবে যদি, হ্যাঁ, প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট আমি যখন এটা বোঝাবো, ওই যখন আমি ইন্ট্রিগেশন বোঝাবো তখন প্ল্যান্টের কথায় আসবো। প্ল্যান্ট মানে কি? যেখানে খুব সহজভাবে এক কথায় বলে যে যেখানে প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এইবার হচ্ছে যে এসএপিতে আমাদের যখন কনফিগার ইন্টিগ্রেশনটা হয় তখন আমাদের বলা আছে একটা প্ল্যান্ট রাখতে হবে। এবার ন্যাচারাল কোশ্চেন তোমার কাছ থেকে আসা উচিত ছিল যে যদি আমি আমার ইন্ডাস্ট্রিটা কোনো কারণে ট্রেডিং বিজনেস হয়, ঠিক আছে, তাহলে তো প্ল্যানটা কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, কিন্তু তাহলেও প্ল্যানটা আমাদের রাখতে হবে, যেহেতু অ্যাজ পার কনফিগারেশন সিস্টেমে
প্ল্যান্ট বলা আছে, সেক্ষেত্রে আমরা কি করি, প্ল্যান্টটাকে আমরা অ্যাজ এ স্টোরিং এরিয়া হিসাবে ধরে নিই। ঠিক আছে, তখন মনে হচ্ছে অ্যাজ এ প্ল্যান্ট আমাদের রাখা হলো, কারণ ওইটা না বানালে আমাকে এগোতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে, তা সেই সার্ভিস ইন্ডাস্ট্রিতেও কিচ্ছু করার নেই, প্ল্যান্টে কোনো জায়গাই নেই। ঠিক আছে, কিন্তু এসএপি কি করেছে কনফিগারেশনের ক্ষেত্রে যখন করেছে, তখন ওই এফআই আর এমএম এর যে যোগটা, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা, তখন এমএম রাখতে গেলেই, যোগ আনতে গেলে প্ল্যান্ট বানাতেই হবে। ঠিক আছে, জাস্ট একটা ফর্মালিটি করে রেখে দিলাম আমি। ঠিক আছে, এরম নয়, প্ল্যান্ট বানানো মানে এই নয় যে একটা বিশাল পরিমাণ মেশিন কিনতে হবে। ঠিক আছে, একটা জাস্ট কনফিগারেশন করলাম, আচ্ছা ওএক্স টেনে গিয়ে একটা প্ল্যান্ট বানিয়ে নিলাম, অ্যাজ ইফ যখনই মেশিন আমাকে চাইবে তোমার প্ল্যান্টকে, এইটা আমার প্ল্যান্ট। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এবার হচ্ছে আপগ্রেড প্রজেক্ট। আপগ্রেড ব্যাপারটা কি, যেমন ধরা যাক আমাদের আগে উইন্ডোজ এক্সপি ছিল। ঠিক আছে, তারপর সেখান থেকে আমরা করেছিলাম ভিস্টা এসছিলাম। ঠিক আছে, সেখান থেকে এক্সপির পর ভিস্তা হলো, উইন্ডোজ 7 খুব ভালো অপারেটিং সিস্টেম ছিল, দীর্ঘদিন চলেছিল। এখন উইন্ডোজ 8 হয়েছে, উইন্ডোজ 8.1 হয়েছে, আলটিমেটলি অনেকে 10 ইউজ করছে। এই যে ডে টু ডে যে আপগ্রেডটা হচ্ছে না, এই আপগ্রেড ব্যাপারটা কি, মানে এখানে আপগ্রেড কি কিছু ডিফারেন্ট কিছু হচ্ছে না, আলটিমেট যে প্ল্যাটফর্মটা ছিল সেটা হয়তো একটু মডিফাইড ওয়েতে, সিম্পলিফাইড ওয়েতে, আরো বেশি কনভিনিয়েন্ট ওয়েতে, আরো বেশি হেল্পফুল ওয়েতে আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, এক্ষেত্রে তারা কি পুরো জিনিসটাকে পাল্টে ফেলছে না, সিম্পলি কিছু প্যাচেসকে চেঞ্জ করছে, যেটা তো এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো জানে রঞ্জন মনোজয়, প্যাচ। ঠিক আছে, এই প্যাচেসকে চেঞ্জ করছে, সেই প্যাচগুলো 7 এর সঙ্গে অ্যাড হচ্ছে, হয়ে সেটা একটা মডিফাইড রূপ হয়ে 8 হলো হয়তো। ঠিক আছে, 8 আর 8.1 এটা কিন্তু বিরাট কোনো চেঞ্জ নয়, এটা অলমোস্ট প্যাচ। ঠিক আছে, আলটিমেটলি তো এই জায়গাটাতে হচ্ছে একটা আপগ্রেডেশন হচ্ছে, এই এসএপি তেও কিন্তু একটা আপগ্রেডেশন হয়েছে। যেমন আমাদের যখন ইসিসি 6 বলি আমরা, ঠিক আছে, যেটা আমাদের ইআরপি আইডিএস ইউজ করি, এই ইসিসি 6 এসছে যখন, প্রথমে ছিল ইসিসি 4। ঠিক আছে, তারপর হয়েছিল ইসিসি 5, 2006 ইসিসি 6 হয়েছে। ওই 2006 পর থেকে এসএপি কিন্তু আর কোনো ভার্সন তৈরি করেনি। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো ভার্সন নতুন আর আনেনি। যেটা নতুন এনেছে ইএইচপি 7। ঠিক আছে, এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, নট নতুন লিগাল ভার্সন। ঠিক আছে, বেসিস কনসালটেন্টরা এই জায়গাটা, বেসিস বিএএসআইএস, বেসিস কনসালটেন্টদের এটা বেসিক কাজ। যখন কোনো ভার্সনের আপগ্রেড হয়, যখন কোনো কিছু ইনস্টল করতে হয়, এসএপির যে বেসিস মডিউলের লোকেরা এই কাজটাকে করে থাকে, সেটা আপগ্রেড হোক, সে এনহ্যান্সমেন্ট হোক, যাই হোক না কেন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিস টিম এটা করে। এটার ফাংশনটা কেন কেন 4 থেকে 5 হচ্ছে, খুব কমন ল্যাঙ্গুয়েজে এক্স্যাক্টলি কি, যে আমি কিছু বেটার বেনিফিট পাবো। যেমন কি বেটার বেনিফিট পেতে পারি, ধরুন একটা সেলস অর্ডার করছি আমি, জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধরুন সেলস অর্ডার করছি ইসিসি 4 এ, আমার কাছে ইসিসি 4 ছিল, সেলস অর্ডার করতে দেখাচ্ছিল আমার টাইম লাগছে 45 সেকেন্ড। ঠিক আছে, আমি যখন 5 করলাম তখন দেখাচ্ছে ওটা কমে 30 সেকেন্ড হলো, রাইট? যখন ইসিসি 6 হলো সেটা কমে হয়তো 10 সেকেন্ড এলো। আজকে আপনি বলুন, এই ইসিসি 4 এ যদি কোনো একটা জিনিস 45 সেকেন্ড লাগে, ইসিসি 5 এ এসে যদি 30 সেকেন্ড লাগে, আর ইসিসি 6 এ যদি 10 সেকেন্ড লাগে, ডেফিনেটলি বলবো এটা আমার কাছে আপগ্রেড হয়েছে। ঠিক আছে, যদি কোনো কারণে ইসিসি 6 এ এসে দেখা যেত যে 45 সেকেন্ড বা তার বেশি লাগছে, তাহলে বুঝতে হবে আমাকে ডেফিনেটলি আমার যে আপগ্রেডেশনটা হয়েছে, এটা কনফিগারেশনটা ঠিক মতো ইনস্টল করা হয়নি। ঠিক আছে, এইটাই কিন্তু মেজর চেঞ্জেস আপগ্রেডেশনের। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে। ওকে, এইটা আছে, এই টেস্টিংটাকে বলা হয় এসএপি ল্যাঙ্গুয়েজে রিগ্রেশন টেস্টিং। কারণ ওরা যখন করবে তখন ওরা যে বলবে যে হ্যাঁ আপনার আপগ্রেড হয়ে গেল, আপনি কি করে বুঝবেন আপগ্রেড হয়ে গেল? শুধু ভার্সনটা দেখলে হবে? আজকে আপনার কাজের ক্ষেত্রে যা যা হচ্ছিল সেগুলো যদি টাইমটা শর্টেজ না হয়, একটা জায়গায় একদিনে হয়তো 100টা এন্ট্রি হতো, সেটা বেড়ে যদি 140টা এন্ট্রি না হয়, তাহলে আমার আপগ্রেডটা করে লাভটা কি হবে এত পয়সা খরচা করে? ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেট এই আপগ্রেডটা চলে। ঠিক আছে, এসএপির আমার মনে হয় ওই হিস্ট্রি সম্বন্ধে আর বলে কোনো লাভ নেই, কারণ হিস্ট্রিটা মোরলেস সবাই জানে। ঠিক আছে, রণজয় জানা আছে তো হিস্ট্রি? এক্স্যাক্টলি ওই গল্প 1972 সালের গল্পটা, ওই হচ্ছে গল্পটা।
ঠিক আছে, ওটাকে আর নতুন করে রিপিট করে লাভ নেই, ইট ইজ এ কনজিউম অফ টাইম। ঠিক আছে, ওকে। এবার আসছি আমি ইআরপি ব্যাপারটাতে ঢুকছি। ঠিক আছে, এবার ইআরপি ব্যাপারটা কি? ঠিক আছে, শর্টকাট হইতে, আচ্ছা রণজার কি আইডিয়া আছে ইআরপি সম্বন্ধে, বলো। হুম হুম এবার আমি একটা কোশ্চেন করছি, যাদের ট্যালি নেই বা এসএপি নেই, তাদের অন্য কোনো সফটওয়্যার যেটা ইআরপি নয়, তারা কি সেই সেই সফটওয়্যার দিয়ে বিজনেস করছে না? তাদেরকে হেল্প করছে না? ঠিক আছে, ব্যাপার ব্যাপারটা কি আমি বলি। ইআরপি বলতে বোঝায় তিনটে ওয়ার্ড এখানে রয়েছে, খুব ভালো করে শুনবেন। এটা কিন্তু ইন্টারভিউতে পেইনফুল কোশ্চেন হয়ে যেতে পারে। যে অ্যান্সারটা আপনি দিয়েছেন এটা কিন্তু আপনাকে নক আউট করার জন্য এনাফ ফার্স্ট রাউন্ডেই। ঠিক আছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ফার্স্ট ওয়ার্ড। ঠিক আছে, ইআরপি স্ট্যান্ডস ফর এন্টারপ্রাইজ রিসোর্স অ্যান্ড প্ল্যানিং। ঠিক আছে, এবার আমাকে এবার ভাঙতে হবে। ঠিক আছে, এন্টারপ্রাইজ ব্যাপারটা কি? একটা যে কোনো জায়গাতে যদি কোনো অর্গানাইজেশন তৈরি হয়, বিজনেস তৈরি হয়, ডেফিনেটলি দ্যাট ইজ এ এন্টারপ্রাইজ। ঠিক আছে, তাহলে এর রিসোর্স চাই। এন্টারপ্রাইজ থাকলে তো একটা হবে না, একটা বিরাট বিজনেসের থাকলো, এর রিসোর্স কি কি হতে পারে? ফার্স্ট হচ্ছে রিসোর্স, যেটা হচ্ছে মেশিনারি, মেটেরিয়ালস, ম্যান পাওয়ার, মানি। ঠিক আছে, দে আর দ্য রিসোর্স। ঠিক আছে, আপনি মেশিনারি দিয়ে কি করবেন? মেশিনারি দিয়ে প্রোডাকশনের কাজটা করছেন। ঠিক আছে, ম্যান পাওয়ার দিয়ে কি কাজ হচ্ছে? হিউম্যান রিসোর্সের কাজ হচ্ছে। আমি কিন্তু এই প্রোডাকশন পিপি বললাম, এটা কিন্তু এসএপি মডিউল, একটা পিপি মডিউল। ঠিক আছে, ম্যান পাওয়ার দিয়ে হিউম্যান রিসোর্স, যেটা এইচসিএম বা এইচআরএম বলা হয়, এসএপি মডিউল। মেটেরিয়াল দিয়ে কি কাজ হচ্ছে? এমএম, মেটেরিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানি দিয়ে কি কাজ হচ্ছে? এফআইসিও, ফিনান্স মডিউল। ঠিক আছে, এই রিসোর্সগুলোকে এক জায়গায় কোম্পানির লাগে। ঠিক আছে, তবে একটা রিসোর্স, এই কোম্পানি রিসোর্সগুলো থাকলে তবে কিন্তু সে একটা প্ল্যান্ড ওয়েতে, ঠিক আছে, কমপ্লিট ইআরপি তৈরি করতে পারে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা জিনিসকে কোম্পানি সাকসেস ডিপেন্ড করে এই 4M ফ্যাক্টরস। এই চারটে ফ্যাক্টরকে আপনি কত ভালোভাবে মেনটেন করছেন আর কত ভালোভাবে কোঅর্ডিনেট করছেন। ক্লিয়ার? এই চারটে এম, মেটেরিয়ালস, মানি, মেশিনারি, ম্যান পাওয়ার। ঠিক আছে, এই চারটে এম ভীষণ ভাইটাল ইআরপির ক্ষেত্রে। জয়ন্তবাবু, এবার বুঝতে পারছেন তো ডিফারেন্সটা কি ট্রেনিং বিটুইন পার্সোনাল ট্রেনিং আর ইনস্টিটিউট ট্রেনিং? ঠিক আছে, আচ্ছা এবার দেখুন ব্যাপারটা কি। ধরুন আজকে একটা কথাই বলছি, যে আজকে 1985-এ দিনে কেউ যদি দিল্লিতে বসে রয়েছে, তাকে কোনো সাইন করতে, ডকুমেন্ট করতে হবে, কলকাতায় আসতে হবে। সে কি করে আসতো? তাকে কলকাতায় আসার জন্য তাকে দিনক্ষণ দেখে, তার গাড়ি যদি তখন ফ্লাইটের অতটা অ্যাভেলেবিলিটি না হলো, আইদার ফ্লাইট অথবা ট্রেন করে আসতো, কালকে সকালে বা কালকে দুপুরবেলা আমার ডকুমেন্টসটা লাগবে। ঠিক আছে, তখনকার দিনে পসিবল ছিল সেই প্রবলেমটা সলভ করার। ঠিক আছে, তাহলে কি হতো? যদি আজকের দিনে যদি তাকে আসতে 3 দিন সময় লাগবে, 3 দিন সময় চলে যাওয়া মানে আলটিমেট কি কি গেল? রিসোর্সটা আমার পুরো আমার বেরিয়ে গেল। ঠিক আছে, কি কি হতো? ডিসিশন যেটা নেওয়ার, সেটা আমি টাইম নিতে পারতাম না। তাহলে আলটিমেট কি হতো? সেখানে আমার টোটাল যে অবজেক্টিভিটি, যে জিনিসটার ওপর বেস করে আমি এগোতে চাইছি, একটা প্রজেক্ট নিতেছি, সেটা একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে যেত। ঠিক আছে, আমাকে আজকের দিনে কি আছে? আজকের দিনে আজকে এই মুহূর্তে কাউকে বললে সে আজকে এই মুহূর্তে ইকোনমি ফ্লাইট করে চলে চলে যাবে। আর একটা কি সুবিধা হয়েছে? ডিজিটাল সিগনেচার। ঠিক আছে, যেটা সব থেকে বিশাল ইনভেনশন। ঠিক আছে, একদম। ঠিক আছে, তো আজকের দিনে এই যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, এই ইমপ্রুভমেন্টটা মানে কাজে লাগছে। ঠিক আছে, তো এই জায়গাটা গিয়ে কিন্তু বুঝুন যে টোটাল ইআরপির ফাংশনটা কোথায় হলো। বেসিক্যালি আমাদের ফাউন্ডেশন ইআরপির ক্ষেত্রে হচ্ছে এফআই, এমএম, এসডি, পিএম আর কিউএম, কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে, এইটা।
এটা হচ্ছে ইআরপির মেন ফাউন্ডেশন। ওকে, এবার হচ্ছে রিজনস ফর প্রেফারিং অনলি এসএপি ইন কোম্পানিজ। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন আসে ইন্টারভিউতে, জিজ্ঞেস করলে করে যে আপনি এসএপিটাকে ইউজ করলেন কেন, চুজ করলেন কেন এত ইআরপি থাকতে। শোনা যাচ্ছে? ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে, এটা কিন্তু আমাকে লাস্ট আমি অন্তত 3-4 জনের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, তারা গেছে, তাদেরকে জিজ্ঞেস করছে হোয়াই ইউ আর চুজিং ইআরপি অ্যাজ এসএপি, এসএপি অ্যাজ ইআরপি, তোমার কেরিয়ার হিসেবে তুমি এসএপি কেন চুজ করলে? প্রপার অ্যান্সার কিন্তু অনেকেই দিতে পারেনি। ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সার ওরা যেটা চেয়েছে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর, এসএপি গিভ সলিউশনস টু অল ডিপার্টমেন্ট ইন এন্টারপ্রাইজ টু গেইন সাকসেস। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে যতটা না ইম্পর্টেন্ট, সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো এটা আরো বেশি ইম্পর্টেন্ট। টাইটলি ইন্টিগ্রেটেড প্রোডাক্ট, এর মানে কি? মানে হচ্ছে একটা ছোটখাটো একটা জায়গাতে, মানে ধরুন একটা মেটেরিয়াল ম্যানেজমেন্টে যখন কেউ একটা অর্ডার তৈরি করছে, সেই অর্ডারটা যখন এক্সিকিউশন হচ্ছে, যখন প্রোডাক্টটা বেরিয়ে যাচ্ছে, তবে স্টক থেকে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, সরি, স্টকে অ্যাড হয়ে গেল, পারচেস যখন করছে, যেই অ্যাড হয়ে গেল একটা ইনভয়েস জেনারেট করে গেল। ইনভয়েস জেনারেট করে যাওয়া মানে কি, আলটিমেট এফআই থেকে এফেক্ট পড়ে গেল, অ্যাট দ্য সেম টাইম আমার ইনভয়েস ট্রেডিং গুডসটা বেড়ে গেল। ঠিক আছে, তাহলে ইনভয়েস জেনারেট হয়ে যাওয়া মানে কি, আলটিমেট আমার কাছে সানডে ক্রেডিটার্স খাড়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে সানডে ক্রেডিটার্স খাড়া হয়ে যাওয়া মানে কি, আলটিমেট আমার কাছে পেয়েবেলের গল্প চলে এলো। ঠিক আছে, তা আমি যে মুহূর্তে ওটাকে পে করব, তাহলে আলটিমেট ব্যাপারটা কি, যে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে একটা সামান্য অর্ডার থেকে শুরু যদি করি, তাহলে কতগুলো ডিপার্টমেন্টকে একসঙ্গে ও লিঙ্ক আপ করছে। ঠিক আছে, সেম থিং ফর সেলস। আজকে ওই প্রোডাক্ট যখন আমি বিক্রি করব, তখন একটা অর্ডার জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে গেলে, ডেলিভারি যেই হয়ে যাবে, তাহলে স্টক কমে যাবে। যেই স্টক কমে যাবে, আমি সঙ্গে সঙ্গে কাস্টমারকে গিয়ে আমি ইনভয়েস জেনারেট করব। যেই ইনভয়েস জেনারেট করবো, এফআই তখন কি করবে, তখন পেমেন্টের জন্য টাকাদা করবে। ঠিক আছে, এই যে টোটাল ইন্ট্রিগেশনটা না, এই টোটাল ইন্ট্রিগেশনটা সেটা কিন্তু এসএপিতে রয়েছে। এটার থেকেও বড় যেটা 3 নম্বর, যেটা সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি। এই ডেটা সিকিউরিটি কিন্তু এসএপিতে সাংঘাতিক একদম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এসএপি কেন আমি চুজ করব, তার হচ্ছে আলটিমেটলি মেন অবজেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমি একটু আর, আচ্ছা এই যে এতটা পড়ালাম, এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? জয়ন্ত বাবু, ঠিক আছে তো? এইবার একটা টপিক পড়াচ্ছি আজকে, এই টপিকটা খুব ভালো করে শুনবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আর্কিটেকচার অফ এসএপি। ঠিক আছে, এসএপিতে আর্কিটেকচার মানে এসএপিতে কিরম ভাবে কাজটা হয়। ঠিক আছে, এইটা কিন্তু জিজ্ঞেস করে, এবং জিজ্ঞেস শুধু করবে না, একদম হাতে পেন পেন্সিল দিয়ে বলে দেবে, আপনি আমাকে ড্র করে দেখান তো যে এসএপিতে কাজটা কিরম ভাবে হয়, আর্কিটেকচারটা কি। এখানে একটা কনসেপ্ট চলে আসবে, লেয়ার কনসেপ্ট। ঠিক আছে, এটাকে বলে লেয়ার। 3 টাইপস অফ লেয়ার হয়, আমি লেয়ারে আসছি, আগে টাইপটা বলবো, লেয়ারের ফাংশনটা বলবো, লেয়ার কি কাজ করে বলবো, রিয়েল টাইমের লেয়ারের কে কে লেয়ার বলবো, তাহলে লেয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে 1 নম্বরে থাকে প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, 3 নম্বর হচ্ছে ডেটাবেস লেয়ার। এই 3টে লেয়ার আমাদের থাকে। ঠিক আছে, আমরা যখন মেশিনে বসে এসএপি ইউজ করছি, ঠিক আছে, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এসএপিতে ঢুকছি। ঠিক আছে, অন্য জায়গাতে রেগুলার ঢুকতে হয়। ঠিক আছে, তাহলে আলটিমেট এই যে ঢুকছি, এই ঢোকার জায়গাটা হচ্ছে আলটিমেট ওই যে এসএপি যে লোগোটা, ওই লোগোটাকে ডাবল ক্লিক করে ঢুকছি। জয়ন্তবাবু ঢোকেন রেগুলার ইনস্টিটিউটে বা আপনার বাড়ির মেশিনে, এইটাকে বলা হয় এসএপি জিইউআই, গ্রাফিক ইউজার ইন্টারফেস। সে কি ইন্টারফেস করছে, আপনি যে মুহূর্তে ওটাকে ক্লিক করছেন, সে আলটিমেটলি একটা জায়গার সঙ্গে লিঙ্ক আপ করানোর চেষ্টা করছে। সেই লিঙ্ক আপটা কার সঙ্গে করছে না, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়, যেখানে এসএপির টোটাল প্রোগ্রামটা লেখা আছে, আপনি ওখানে ডবল ক্লিক করলেন মানে কি, আপনি ডবল ক্লিক করলেন মানে মেশিনকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি এখন এসএপিতে ঢুকতে চাইছি। ক্লিয়ার রণজয়? ঠিক আছে, এই সেকেন্ড লেয়ারটা, প্রথম লেয়ারটাকে বলা হয়, যেটা ডাবল ক্লিক করাটা, ঢোকাটা, ওটাকে বলে প্রেজেন্টেশন লেয়ার।
ঠিক আছে, আমরা যারা ইউজাররা মেশিনে বসে ওটাকে এনজয় করি। ঠিক আছে, তাহলে আমরা যখন ডাবল ক্লিক করছি, করে তাহলে কোথায় ঢুকছি, প্রেজেন্টেশন লেয়ারে। এই অ্যাপ্লিকেশন লেয়ারে। এই অ্যাপ্লিকেশন লেয়ারে কে থাকে না, অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভারটির মধ্যে কি হয়, বেসিক্যালি এসএপি টোটাল প্রোগ্রামিংটা করা আছে। ঠিক আছে, ওর কাছে একটা মেসেজ গেল। ঠিক আছে, কি মেসেজ গেল না, আমি ধরুন এই যে লগ ইন করে ঢুকলাম, ঢুকে আমি হয়তো কোনো একটা জিনিস হয়তো ক্রিয়েট করতে চাইছি, সে দেখা গেল একটা কোম্পানি কোড ক্রিয়েট করতে চাইছি। ঠিক আছে, তাহলে এই যে মেসেজটা আমি দিলাম, মানে আমি যখন টি কোডটা দিচ্ছি ওখানে, বা আমি যখন পাতে গিয়ে ঢুকছি, তখন ও কি বুঝে যাচ্ছে যে না, ও এই টি কোডটা দিয়েছে, এই টি কোডের এগেইনস্ট একটা প্রোগ্রাম লেখা আছে, এই প্রোগ্রামটা আমার কাছে কি না, আমাকে এখন কোম্পানি কোড ওকে ক্রিয়েশন করার স্ক্রিনটা খুলে দিতে হবে। ঠিক আছে, এই যে স্ক্রিনটা খুলে গেল, এই স্ক্রিনটা তার মানে কি, এর মধ্যে যে মেসেজটা, ও মেসেজটা কাকে দিল, ও কিন্তু ডেটাবেসকে গিয়ে মেসেজটা দিল। ও ডেটাবেস থেকে টোটাল ওর এগেনস্টে যে প্রোগ্রামটা তুলে নিয়ে এসে ওকে স্ক্রিনটা খুলে দিল। ঠিক আছে, বা আমি যদি কোনটা রিপোর্ট দেখতে চাই, দেখা গেল যে আমি চাইছি যে একটা পার্টিকুলার ভেন্ডারের আউটস্ট্যান্ডিং কি আছে, বা একটা পার্টিকুলার ভেন্ডারের সঙ্গে আমাদের এই লাস্ট 15 ডেজে কি কাজ হয়েছে। ঠিক আছে, তার যদি আমি ডিটেলসটা দেখতে চাই, তাহলে এটাও ঠিক সেম প্রসেস। ঠিক আছে, যে আমি যখন মেসেজটা টিকোডটা দিচ্ছি, ও সঙ্গে সঙ্গে মেসেজে অ্যাপ্লিকেশন সার্ভারে যেখানে প্রোগ্রাম লেখা আছে, ওই টিকোডটা ওখানে গিয়ে প্রসেস হচ্ছে। প্রসেস হলে কি হচ্ছে, যে ও মেশিন বুঝে যাচ্ছে যে না, আমাকে এবার কিন্তু ও বলছে যে এই ভেন্ডারটার ডেটাটা বার করে দিতে। ওর ডেটাটা কোথায় আছে, ডেটাবেস সার্ভারে, দ্যাট ইজ কল্ড ডেটাবেস লেয়ার। তাহলে তিনটে লেয়ার এখানে ফাংশন বোঝা গেল। আমি আমার ইউজার মেশিনে বসে আছি, সেটা একটা সার্ভার, মানে একটা নর্মাল মেশিন। প্রেজেন্টেশন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে অ্যাপ্লিকেশন সার্ভার রয়েছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার কি করছে, মেসেজটাকে পাঠিয়ে দিচ্ছে ডেটাবেসে। ঠিক আছে, ডেটাবেস কি করছে না, আলটিমেটলি সেই অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা আমাকে দিয়ে দিচ্ছে। বোঝা গেল? একটু জল খেয়ে নি, হ্যাঁ। হলো, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। ঠিক আছে, আমি একদম ছবি সমেত, এই টোটাল স্ক্রিনশট সমেত, টোটাল ডেফিনিশন সমেত এভরিথিং দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে আসছি আমি, আস্তে আস্তে আস্তে। লেয়ার বলতে কি হচ্ছে, এই যে প্রত্যেকটা পার্ট, ঠিক আছে, এই প্রত্যেকটা পার্টের ফাংশন কি এক একটা সার্ভারে স্টোর করা আছে। ঠিক আছে, এইখানে সার্ভার কনসেপ্ট এরপরই চলে আসবে। ঠিক আছে, এরপরই চলে আসবে ক্লায়েন্টের সঙ্গে সার্ভার কনসেপ্টটা। ঠিক আছে, এই সার্ভার কনসেপ্ট হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, কোয়ালিটি সার্ভার, ঠিক আছে, আর হচ্ছে প্রোডাকশন সার্ভার। ঠিক আছে, এই তিনটে সার্ভার হচ্ছে এই তিনটে বিষয়কে হ্যান্ডেল করে। ঠিক আছে, বেসিক্যালি এই লেয়ার বলতে কি বোঝাচ্ছে, লেয়ার বেসিক্যালি ইট ইজ এ নেম সেক। ঠিক আছে, একটা জাস্ট অ্যাজ ইফ যেন প্রেজেন্টেশন ব্যাপারটাকে কি করবে, যে অনলি প্রেজেন্টেশন বলবে, অনলি অ্যাপ্লিকেশন বলবে, অনলি এটা যেন একটা লেয়ার, মানে একটা স্তর। ঠিক আছে, যারা অনেক ইউজার বসে আছে, তারা প্রত্যেকে কিন্তু কেউ না কেউ কিছু না কিছু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কাজ করছে, তাহলে ওটা একটা পার্ট। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের পার্টটা কি হচ্ছে, অ্যাপ্লিকেশনের পার্টটা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশনের টোটাল সার্ভারটা রয়েছে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন সার্ভার কি করছে, একটা মিডিয়েটর। সে কি করছে, ইউজার, যারা এন্ড ইউজার, তাদের কাছ থেকে রিকোয়েস্ট নিচ্ছে, সেই রিকোয়েস্টটা প্রসেস করছে, প্রসেস করে কি করছে মানে কি, ওটা কিন্তু একটা ব্রেন অ্যাপ্লিকেশন সার্ভার। ও বুঝে যাচ্ছে যে এন্ড ইউজার আমার কাছ থেকে কি চাইছে, কি রিকোয়েস্ট চেয়েছে, সেই রিকোয়েস্টটা ও সঙ্গে সঙ্গে ডেটাবেসের মধ্যে ঢুকছে, ঢুকে পার্টিকুলার ডেটাটাকে আপলোড করে নিয়ে চলে আসছে, করে ইউজারকে পুল করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইবার কনসেপ্ট আসবে, এবার সার্ভারের কনসেপ্ট। আমাদের এসএপিতে তিনটে সার্ভার থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, একটা হচ্ছে কোয়ালিটি সার্ভার, একটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। আমরা যারা বেসিক্যালি কনসালটেন্টের কাজ করি,
তাদের কাজটা 99% হচ্ছে রিলেটেড টু ডেভেলপমেন্ট সার্ভারে। ঠিক আছে, ডেভেলপমেন্ট সার্ভারে কি হচ্ছে, টোটাল জিনিসটা ডেভেলপিং হয়, যত রকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, যত কিছু আছে, এভরিথিং রিকোয়ারমেন্টটা হয়, রিকোয়ারমেন্টটা আমাদের ডেভেলপমেন্টে গিয়ে ডেভেলপ করি। ঠিক আছে, এইবার যে ডেভেলপমেন্টটা করলাম সেই ডেভেলপমেন্টটা ঠিক হলো না ভুল হলো সেইটাকে টেস্টিং করতে হবে, সেই টেস্টিংটা হয় কোয়ালিটি সার্ভারে গিয়ে। ঠিক আছে, এই কোয়ালিটি সার্ভার, এবার কোশ্চেন আসবে এই কোয়ালিটি সার্ভারটা কিন্তু কারা ইউজ করবে। ঠিক আছে, কোর ইউজার্স, দ্য এমপ্লয়ি অফ দ্য কোম্পানিজ হু হ্যাজ এ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজার, ঠিক আছে, ইন দ্য ক্লায়েন্ট বিজনেস, তারা কিন্তু এই কোয়ালিটি সার্ভারের জায়গাটাতে তোরা অ্যাক্সেস নেয়। ঠিক আছে, ওরা কিন্তু এখানে কাজটা দেখবে, ওরা কোয়ালিটিতে গিয়ে ডেভেলপমেন্টে ওদের কিচ্ছু করবে না ওরা, কারণ ডেভেলপমেন্ট সম্বন্ধে ওদের কোনো আইডিয়া নেই। ওরা কিন্তু কোয়ালিটিকে দেখবে যে ওদের যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা ঠিকভাবে দেখাচ্ছে কিনা। ঠিক আছে, ওরা যদি কোয়ালিটিতে গিয়ে বলে দেয় যে হ্যাঁ ওকে আছে, বা যদি আমরা বলি যে কোয়ালিটিতে তাদেরকে ইনভাইট করি যে আপনারা একটু দেশে দেখুন যে আমরা যেটা করলাম এটা ঠিক আছে কিনা, ওরা যদি সিগন্যাল দেয় তখনই কিন্তু এই রিকোয়েস্টটা প্রোডাকশন সার্ভারে যাওয়ার জন্য রেডি হবে। একবার যদি কোনো রিকোয়েস্ট প্রোডাকশন সার্ভারে চলে যায় সেই রিকোয়েস্টকে তুমি আর কোনোদিন জীবনে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, যা চেঞ্জ, যাবতীয় এভরিথিং ডেভেলপমেন্ট সার্ভারে। ঠিক আছে, যদি কোয়ালিটিতে ফেস হয় যে যেটা ভুল হয়েছে সেটা কিন্তু আবার ডেভেলপমেন্টে চলে যাবে। ঠিক আছে, প্রোডাকশন সার্ভারটা কিন্তু হচ্ছে লাইভ সার্ভার, সেখানে কিন্তু আমাদের যারা ইউজার মানে সরি যারা কনসালটেন্ট এদের কোনো অ্যাক্সেস নেই। প্রোডাকশন সার্ভারটা বেসিক্যালি অ্যাক্সেস করে ইউজার্স আর হচ্ছে কোর ইউজার্সরা, কনসালটেন্টের এখানে কোনো পাওয়ার নেই এখানে অ্যাক্সেস করার। ঠিক আছে, প্রোডাকশন সার্ভারে কেউ কিন্তু কোনোদিন জানবে যে কোনো কনসালটেন্ট অ্যাক্সেস পায় না। ঠিক আছে, এইবার হচ্ছে এই যে প্রোডাকশন সার্ভারটা হয়ে গেল, এইবার হচ্ছে যে আমাদের রোল আর রেসপন্সিবিলিটি অফ এ কনসালটেন্ট। ঠিক আছে, আমাদের কনসালটেন্টদের অ্যাকচুয়াল এবার রোলটা কি হচ্ছে বেসিক্যালি সেখানে আমি আসছি আস্তে আস্তে। ঠিক আছে, এই রোল আর রেসপন্সিবিলিটির মধ্যে মধ্যে বেসিক্যালি হচ্ছে এবার হচ্ছে আমরা কিরম ভাবে একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, একটা কোম্পানিতে যাদের কাছে এসএপি নেই, নন এসএপি কোম্পানি, সেই নন এসএপি কোম্পানি যে মার্কেটিং স্ট্র্যাটেজি যেখান থেকে তৈরি হয়, সেই মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে কিন্তু আমি বলছি, খুব ভালো করে শুনে নিন রঞ্জয়, এটা কিন্তু বিশাল কাজে লেগে যাবে। ঠিক আছে, একদম নন এসএপি কোম্পানিতে মার্কেটিং স্ট্র্যাটেজি সেই লেভেল থেকে কিন্তু আমি বলবো একদম ইমপ্লিমেন্টেশন ব্যাপারটা। ঠিক আছে, একটা নন এসএপি কোম্পানিতে একটা এসএপি টিম ইমপ্লিমেন্টেশনের জন্য যে গেল, ঠিক আছে, গিয়ে তাকে রিকোয়েস্ট করলো যে আপনারা আপনাদের যে এসএপিটা ইআরপিটা চালাচ্ছেন বা অন্য কোনো সফটওয়্যার চালাচ্ছেন, সেই সফটওয়্যারের এগেনস্টে আমাদের কাছে একটা ইআরপি আছে, এটা যদি চালান তাহলে আপনাদের অনেক ভালো পারফরমেন্স হবে। আপনারা যেরকম ধরনের এত বিগ কোম্পানি, আমাদের অনেক ডেটা আছে, এরকম যেরকম আর কি জাস্ট কমন কনসেপ্ট হয় আর কি। ঠিক আছে, এইখানে একটা পার্ট প্লে করবে বিডিএম। এই বিডিএমটা মানে কি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। ঠিক আছে, এই বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারটা কার থাকবে, বেসিক্যালি যারা ইমপ্লিমেন্ট করবে তাদের। ঠিক আছে, তারা যদি বলে যে ঠিক আছে আপনারা তাহলে একটা কাজ করুন, আপনারা আপনাদের যিনি সিনিয়র আছেন বা তাদের আপনাদের ডেভেলপমেন্ট টিমের যিনি সিনিয়র আছেন তাদেরকে পাঠান, তাহলে এখানে ন্যাচারালি বিডিএম এর প্রশ্ন চলে আসবে, বিডিএম কে পাঠাতে হবে। বিডিএম গিয়ে ফার্স্ট তাহলে কি করবে, ঠিক আছে, এই বিডিএম গিয়ে ক্লায়েন্টের ইন্টারেস্টটাকে ফার্স্ট দেখবে, ক্লায়েন্ট কিসের উপর চাইছে। ক্লায়েন্ট যদি বলে যে না আমি এফআই চাইছি ইনিশিয়ালি, আর হয়তো এমএম বা এসডি চাইছি, ঠিক আছে, তাহলে এবার ক্লায়েন্ট কিন্তু সবসময় কি চেষ্টা করবে বলুন তো, ক্লায়েন্টের মেন চেষ্টা যে আপনি আমাকে একটা কোটেশন দিন তো, এটা কিন্তু ক্লায়েন্টের মেন টার্গেট। কেন কোটেশনটা চায়, দেখুন একটা এসএপি ইমপ্লিমেন্ট করতে গেলে কত কোটি টাকার খরচা হতে পারে এটা নিশ্চয়ই সবারই কম বেশি জানা। ঠিক আছে, কারণ এই খরচাটা সব লেভেল থেকে হবে। আপনার যে সমস্ত যদি পুরোনো মেশিন থাকে সেগুলোও চেঞ্জ করতে হবে, সার্ভার তো একদম পুরো পাল্টাতে হবে, তার সঙ্গে হচ্ছে আলটিমেট এই প্যাকেজটা সফটওয়্যারটা কিনতে হবে, এরপর এর সঙ্গে হচ্ছে ইমপ্লিমেন্টের খরচা। ঠিক আছে, এই চারখানা এক্সপেন্সেস একসঙ্গে মাথায় চাপবে, তাহলে ক্লায়েন্ট কি বলবে যে আপনি আমাকে কোটেশন দিন। এইবার আপনি যদি বিডিএম, তারা ভীষণ চালাক লোক হয়,
তারা কিন্তু কোনো সময় কোটেশনটাকে দেবে না। ফার্স্ট ফার্স্ট সে কি করবে, সে জানার চেষ্টা করবে ঘুরিয়ে ফিরিয়ে একটু হোল্ড করে, উই ডু নট নো হাউ মেনি কনসালটেন্ট বা হাউ মেনি কান্ট্রিজ দ্য ক্লায়েন্ট অপারেট। আগে সে চেষ্টা যেটা করবে, যে ফার্স্ট যেটা চেষ্টা, যে ক্লায়েন্টের বিজনেস প্রসেসটা জানার চেষ্টা করবে, সে ক্লায়েন্টটা কটা দেশে বিজনেস করে। আজকে যদি ক্লায়েন্টের বিজনেসটা একটু বেশি দেশে বিজনেস করে, তখন কিন্তু ন্যাচারালি যে কস্টিংটা একটা সিঙ্গেল কান্ট্রিতে করতো, তার যে ইমপ্লিমেন্টেশন কস্ট হবে, ন্যাচারালি এই কস্টিংটা সেম হবে না, বেড়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে মেটেরিয়াল, এটা খুব ভাইটাল। যদি ধরুন ক্লায়েন্ট মেটেরিয়াল ম্যানেজমেন্টের চায়, তাহলে ক্লায়েন্ট কটা মেটেরিয়াল নিয়ে কাজ করে। যদি একটা ক্লায়েন্ট 4টে মেটেরিয়াল নিয়ে বিজনেস করে, ধরুন 4টে প্রোডাক্টের তার বিজনেস আছে, কিন্তু আর একটা ক্লায়েন্ট কোনো কারণে যদি 40টা হয়, তাহলে দুজনের ক্ষেত্রে কি কনফিগারেশন কস্ট সেম হবে? 4টের ক্ষেত্রে যা হবে 40টার ক্ষেত্রে কি এক হয়? ন্যাচারালি তাহলে আমাকে সেই বিডিএম কি করবে, ফার্স্ট জানবে যে আপনারা কি কি মেটেরিয়াল নিয়ে কাজ করেন। ঠিক আছে, এইবার থার্ড জানবে বিজনেস প্রসেস। এসএপি ছাড়া নর্মালি তারা যে বিজনেসটা করে এসছে এতদিন ধরে, কি প্রসেসে তারা এগিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা জানার চেষ্টা করবে, যে কটা ইউজার্স তাদের আছে। এটা কিন্তু খুব ভাইটাল, কারণ এসএপিতে নিশ্চয়ই জানেন, জয়ন্তবাবু জানবেন, এসএপিতে কিন্তু আপনার লাইসেন্স অ্যাজ পার ইউজার বেসিসে হয়। ঠিক আছে, এবং ইউজার বেসিসে আপনাকে লাইসেন্স পারচেস করতে হবে। 10টা ইউজারের জন্য যে লাইসেন্স কস্ট হবে, ধরুন বললো 1 লাখ টাকা করে কস্টিং, 20টা হলে ন্যাচারালি সেটা সমান হবে না। আবার এই ইউজার বেসিসে যে লাইসেন্স কস্ট হবে, নেক্সট ইয়ারে গিয়ে নিয়ার অ্যাবাউট 26%, বোধ আমি এখন এক্সাক্ট বলতে পারবো না কত হয়েছে এসএপির, প্রায় 20%-এর তো ওপর নিচে ন্যাচারালি হবে। এটা কিন্তু আপনাকে মেনটেনেন্স দিতে হবে। ঠিক আছে, এই যে এসএপিটা আপনি চালাচ্ছেন, ঠিক আছে, কারণ এসএপিটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে চলে। কোনো প্রবলেম কিছু হলে এসএপি থেকে কিন্তু আপনি গাইডলাইন পেয়ে যাবেন, যে আপনি যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, এসএপির অ্যাকচুয়াল যে সাপোর্ট জায়গাটা, রণজয় জানেন কোথায়, কোন কোন দেশে এদের সাপোর্টিং জায়গাটা আছে? জার্মানি তো মেন কোম্পানি, ওদের সাপোর্টিং জায়গাটা হয় হাঙ্গেরি থেকে। কোনো দেশে যদি কেউ রিকোয়েস্ট দেয় যে আমার এইরকম প্রবলেম হচ্ছে, একটু সলভ করে দিন, মানে কথা কিছু অ্যাবনর্মাল কিছু এসে গেল, তখন যেটা দেখলো নর্মাল এসএপি সিস্টেম থেকে হচ্ছে না, ওই সিস্টেমটা ওরা তখন ওটা কি করে, হাঙ্গেরিতে ফরওয়ার্ড করে। ঠিক আছে, হাঙ্গেরি থেকে সলিউশনটা আসে। ঠিক আছে, এইটা হচ্ছে আলটিমেটলি এই 4টে প্রসেস আগে ফার্স্ট জানবে। এই 4টে প্রসেস না জানতে পারলে আপনি বলুন তো, আপনি এটাই কোটেশন দিতে পারবেন ফট করে? সেইটা কোটেশন কোনো সময়তে যদি চায় কোম্পানি, কেউ দেবে না, কোনো বিডিএম রাজি হবে না, যে না আপনার আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা জানার চেষ্টা করবে সে। ঠিক আছে, এইবার হচ্ছে সে দেখবে যে তার রিকোয়ারমেন্ট সে জানা হয়ে গেল, বোঝা হয়ে গেল, এইবার সে আস্তে আস্তে যেটা মেনটেন করার চেষ্টা করবে, সেটাকে বলা হয় অ্যাসাপ মেথডোলজি। ঠিক আছে, এই টার্মটা শুনেছেন রণজয়? এই অ্যাসাপ মেথডোলজির মধ্যে কিন্তু যে ওয়ার্ডটা আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন, যে ব্লুপ্রিন্ট ব্যাপারটা কি, এই ব্লুপ্রিন্ট ব্যাপারটা পড়ে যায়। ঠিক আছে, এই অ্যাসাপের মধ্যে পড়ে। ঠিক আছে, এই অ্যাসাপ মেথডোলজিটাকে, ওর রিকোয়ারমেন্ট সব যখন বিডিএম বুঝে যাবে, তারপর বিডিএম কি করবে, তার যে টেকনিক্যাল টিম আছে, তার যে প্রজেক্ট টিম আছে, সেই প্রজেক্ট টিমকে, এফআই এর টিম, এমএম এর টিম, এদেরকে নিয়ে ক্লায়েন্টের কোর ইউজার্সদের যে টিম আছে, ফিনান্সের এবং মেটেরিয়াল ম্যানেজমেন্টের, এদের সঙ্গে বসবে। জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন? ঠিক আছে, বসে অ্যাসাপ মেথডোলজি ঠিক করবে। ঠিক আছে, এই অ্যাসাপ মেথডোলজিতে বেসিক্যালি 5টা স্টেপ হয়। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে, দেখুন এই অ্যাসাপ মেথডোলজি একটা পিরিয়ডও হয়, কত দিনের হবে। যদি ডোমেস্টিক কোম্পানি হয়, ইমপ্লিমেন্টেশন করতে মোটামুটি অ্যাজ পার মানে প্রজেকশন 9 to 10 মান্থস লাগে। ঠিক আছে, যদি এটা ফরেন কোম্পানি হয়ে যায়, এই যে টাইমটা হয়ে যায় 18 to 20 মান্থস। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি একদম যে 20 মান্থসই হবে মানে, মেবি হতে পারে 19 মাস হয়ে গেল, মেবি হতে পারে 21, বাট 20-র জায়গায় 25 যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার যে অ্যাসাপ মেথডোলজি যে বানিয়েছিলেন না, এতে কোনো রং আছে। ঠিক আছে, তাহলে আপনি ঠিক মতো করা হয়নি।
ঠিক আছে? যদি কোনো কারণে ওরা বলে যেমন আমরা যেমন বলছি 9 থেকে 10 মাস, এই 10 মাসের বেশি হয়ে যাওয়া মানে বুঝতে হবে আপনি অ্যাসাপে কোনো গন্ডগোল করেছেন, অ্যাসাপ আপনার ঠিক মতো হয়নি। ওকে, তাহলে এই অ্যাসাপ মেথডোলজিতে ফার্স্ট যে ফেজটা আছে এটাকে বলা হয় প্রজেক্ট প্রিপারেশন ফেজ। ঠিক আছে, 1 নম্বর ফেজটা হচ্ছে প্রজেক্ট প্রিপারেশন ফেজ। ঠিক আছে, এইবার রণজয় বলছি, আপনি দেখবেন অনেক কনসালটেন্টকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, যাদের হয়তো 2 বছর এক্সপিরিয়েন্স আছে। আমি রিসেন্টলি গেল সপ্তাহে একজনকে জিজ্ঞেস করেছিলাম কনসালটেন্টকে, যিনি রিয়েল টাইমে 2 বছর কাজ করছেন, যে আপনি বেসিক্যালি উনি একটু আপগ্রেড করতে চাইছেন এসিবিটাকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি একজন কনসালটেন্ট হিসাবে কোন ফেজে ইনভলভ হবেন। ঠিক আছে, বলছে কেন ভেরি বিগিনিং? আচ্ছা ভেরি বিগিনিং মানে কোন ফেজটা বলা একটু বলবেন কাইন্ডলি? বলে প্রজেক্ট প্রিপারেশন ফেজ। এই ল্যাঙ্গুয়েজটা যদি কেউ, এই উত্তরটা যদি কোনো সময়তে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আপনাকে এনাফ তাদের কাছে গেইন হয়ে গেল ফর নক আউট। প্রজেক্ট প্রিপারেশন ফেজে কোনো কনসালটেন্টদেরকে ইনভলভ করা হয় না, এটা একদম কান খুলে শুনে নিন। কারা ইনভলভ হয়? বিডিএম, ঠিক আছে, এবং বিডিএম এর থেকে হয়তো প্রজেক্ট ম্যানেজার যেতে পারে মেবি, বা এদের আর কোনো হায়ার অথরিটি হতে পারে, যেটা হতে পারে আর কি আলটিমেট আপনার ইমপ্লিমেন্টেশন টিমে। সেকেন্ডলি কাস্টমারের এমডি, ফিনান্সের কোনো এক্সিকিউটিভ বা ভিপি ফিনান্স, টপ লেভেল কোর ইউজার্স, এরা না কোনো এন্ড ইউজার্স, না কোনো কনসালটেন্ট, এরা জানতেই পারে না কোন প্রজেক্টে সে কাজ করতে যাবে আগামী দিনে। ঠিক আছে, কেই বা ইমপ্লিমেন্ট করছে বা কোন কোম্পানি বা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। সেই জন্য বলা আছে না পুরো আমার মানে বর্ডার করে দিয়ে দিয়েছি, অ্যাজ এ কনসালটেন্ট উই উইল বি ইনভলভ ফ্রম বিজনেস ব্লুপ্রিন্ট ফেজ। ক্লিয়ার রণজয়? এইবার এখানেও প্রশ্ন রয়েছে, বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে যে আমি ইনভলভ হব তারও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। বলছে ইউ উইল বি অনলি ইনভলভ ইন বিবিবি ফেজ ইফ ইউ হ্যাভ 4 years প্লাস এক্সপিরিয়েন্স। 4 বছরের বেশি এক্সপিরিয়েন্স হলে তখনই আপনাকে বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে ইনভলভমেন্ট হতে দেবে। ঠিক আছে, আমি বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে আসিনি, যখন বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে আসবো তখন বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে টোটাল ফাংশন কি বোঝাবো। ঠিক আছে, প্রজেক্ট প্রিপারেশন বলতে কি বোঝায়? প্রজেক্ট প্রিপারেশনে কি কি হয়, আগে ফার্স্ট আমাকে ধরতে হবে যে কি কি মডিউল নিচ্ছি, এটা তো চলে গেল। এবার হচ্ছে আমার কি কি সার্ভার লাগবে, ঠিক আছে, সেটাটা গেল। ঠিক আছে, কস্টিং, ঠিক আছে, সেটা গেল। এবার হচ্ছে আপনি যে কনসালটেন্ট দেবেন, আপনার কনসালটেন্ট কজন দেবেন, ঠিক আছে, এই কনসালটেন্টের স্যালারিটা কত পার্সেন্টেজ ক্লায়েন্ট বেয়ার করবে। ঠিক আছে, ক্লায়েন্টের দুটো অপশন চলে আছে এখানে, একটা হচ্ছে অনশোর, একটা হচ্ছে অফশোর। অনশোর অফশোর ব্যাপারটা ক্লিয়ার অনেকের কাছে? ব্যাপারটা ঠিক তাই নয়, একদমই তাই, নট তাই না, ভুল বললাম। ব্যাপারটা কি, আরো ভালোভাবে বলতে গেলে, যদি ফরেন না হয়, যদি ইন্ডিয়াতেই হয়, আজকে একটা ক্লায়েন্টের অফিস এমন, ক্লায়েন্ট বেস, এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে ক্লায়েন্ট বেস। ঠিক আছে, ক্লায়েন্টের বেসটা হচ্ছে অনশোর, আর হচ্ছে আমি আমার অফিসে বসে ওর কানেক্টিভিটিটাকে নিয়ে কাজ করছি, দ্যাট ইজ কল্ড অফশোর। জয়ন্তবাবু ক্লিয়ার এই জায়গাটা? অনশোর মানে কি, ধরুন যে কোম্পানিতে ইমপ্লিমেন্ট হচ্ছে তার অফিসে বসে যখন কাজ করছেন, দ্যাট ইজ কল্ড অনশোর। ঠিক আছে, আর আপনি আপনার বাড়িতে বসে তার থেকে লগ ইন পাসওয়ার্ড নিয়ে কানেক্টিভিটি করে কাজ করে দিচ্ছেন, দ্যাট ইজ কল্ড অফশোর। ক্লিয়ার? বা আপনাদের ইমপ্লিমেন্ট টিমের অফিসে বসে, এটা ক্লিয়ার? অনশোর অফশোর। ঠিক আছে, তাহলে হচ্ছে এইবার হচ্ছে যদি আমার 4 বছরের কম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমি কোথায় ইনভলভ হব? আমি কিন্তু বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে ইনভলভ হতে পারছি না। ক্লিয়ার? আমি তাহলে কোথায় ইনভলভ হব? আমি হব তার পরের স্টেজটা, থার্ড স্টেপ, দ্যাট ইজ কল্ড রিয়ালাইজেশন ফেজ।
ঠিক আছে। রিয়ালাইজেশন ফেজের ফাংশন কি, ওই বিজনেস ব্লুপ্রিন্ট ফেজের যে কাজকর্ম লেখা হলো সেগুলোকে ওখানে আলটিমেটলি ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে। ফোর্থ ফেজকে বলা হয় ফাইনাল ফেজ বা ফাইনাল প্রিপারেশন। ঠিক আছে। ফিফথ ফেজকে বলা হয় গো লাইভ অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে। এই গো লাইভ সাপোর্টটা হয়ে যাওয়া মানে আলটিমেট হচ্ছে আপনাদের কিন্তু কাজ মোটামুটি শেষ, মানে গো লাইভে চলে যাওয়া মানে গো লাইভে হচ্ছে আলটিমেট কাজ শুরু হয়ে গেল। ঠিক আছে। এইবার হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে এই অ্যাসাপের মধ্যে প্রজেক্ট প্রিপারেশন ফেজের যে জায়গাটা আছে এখানে কয়েকটা ভাগ আছে। ঠিক আছে। এই প্রজেক্ট প্রিপারেশন ফেজে, ঠিক আছে, এই প্রজেক্ট প্রিপারেশন ফেজের ভাগটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে। এই প্রজেক্ট প্রিপারেশনের ফেজের ভাগটা হচ্ছে, 1 নম্বর ফেজ হচ্ছে গোল সেটিং। ঠিক আছে। এই গোল সেটিং ব্যাপারটা একটু বুঝতে হবে। ঠিক আছে। গোল সেটিং বলতে কি বোঝায় বেসিক্যালি, যদিও আমি সব মেটেরিয়ালসটা দিয়ে দেবো, দেখতে পাবেন। গোল সেটিং মানে হচ্ছে আমি এই প্রজেক্টটা ডিফাইন করলাম, এইটার আমার অবজেক্টটা কি। ঠিক আছে। এই এই প্রজেক্টের মেন উদ্দেশ্যটা কি। ঠিক আছে। এটা হচ্ছে মেন অবজেক্টিভিটিটাকে বলে গোল সেটিং। ঠিক আছে। এবার এর পরের স্টেজটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। এটা কিন্তু প্রজেক্ট প্রিপারেশনটাই শুধু বলছি রণজয়। ঠিক আছে। হ্যালো। ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি আমাকে দেখতে হবে এই জায়গাতে বসে কি স্ট্র্যাটেজি ফলো করব, ক্ল্যারিফাই করব ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কি হবে, কিরকম ভাবে এস্টাবলিশ করব, কিরকম ভাবে রেলিভেন্ট জিনিসগুলোকে আমি নিয়ে আসবো, কিরকম ভাবে আমার রিসোর্সগুলোকে অ্যাসাইন করব, যে রিসোর্সগুলোর কথা আমি আগে বললাম। ঠিক আছে। এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশন সিকোয়েন্স, কোনটার পর কোনটাকে নিয়ে আসবো, ওয়ান আফটার অ্যানাদার। ঠিক আছে। এরপরে 4 নম্বরটা যে টিম, দুটো টিম থাকে এখানে, দুটো কেন তিনটে টিমই বলা যেতে পারে। এক হচ্ছে প্রজেক্ট টিম, 2 নম্বর হচ্ছে কোর টিম যেটা কোম্পানির, আর 3 নম্বর হচ্ছে কনসালটেন্ট টিম। ঠিক আছে। তিনটে টিমে হয়। আর নেক্সট হচ্ছে সাইন অফ, যখনই আমার এই ইমপ্লিমেন্টেশন এই প্রজেক্ট প্রিপারেশনটা হয়ে গেল না, সব ডিসকাশন হয়ে গেল, এই ডিসকাশনটা কিন্তু হবে কোর ইউজার্সদের সামনে বসে। যা হলো এইটা কিন্তু কোর ইউজার্সরা যদি মেনে নেয় তাদেরকে ওখানে একটা সাইন করিয়ে নিতে হবে। ঠিক আছে। যে এটা আপনারা কিন্তু অ্যাডমিট করলেন। ঠিক আছে। কারণ একবার যদি অ্যাডমিট করে দেয় সেটা কিন্তু আমি আলটিমেটলি ওটাকেই ইমপ্লিমেন্ট করব, আর কিছু চেঞ্জ করব না। বোঝা গেল? এটা কিন্তু খুব ভাইটাল জায়গা। ঠিক আছে। যে ফার্স্ট ফেজটা হচ্ছে বেসিক্যালি, তাহলে এই ফার্স্ট ফেজ যেটা হচ্ছে প্রজেক্ট প্রিপারেশন ফেজ, কারা কারা থাকে। ঠিক আছে। এটা আরেকবার একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট ফর্ম ইমপ্লিমেন্টেশন পার্টনার। ইমপ্লিমেন্টেশন পার্টনার বলতে কারা বোঝায়, যারা হচ্ছে আলটিমেট ইমপ্লিমেন্ট করাচ্ছে। ঠিক আছে। ইমপ্লিমেন্ট যারা করাচ্ছে তাদের টিমে কারা কারা আছে, বিডিএম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। ঠিক আছে। আমি ভুল বললাম, ইমপ্লিমেন্টেশন পার্টনার মানে যারা আর কি ইমপ্লিমেন্ট করছে বেসিক্যালি। ঠিক আছে। যে যে কোম্পানিটা ইমপ্লিমেন্ট করতে এসছে তাদের বিডিএম থাকবে। আচ্ছা, বিডিএম হচ্ছে কি আগে বলে দিয়েছি। এরপর নেক্সট থাকবে ডেলিভারি হেড, মানে যখন কোনো কিছু রিকোয়েস্ট আসবে সেইটা কে ডেলিভার করবে। ঠিক আছে। সে তাদের কোনো প্যাচ আপডেট হোক বা রিকোয়েস্ট হোক, এনি হাউ, তার জন্য ডেলিভারি হেড থাকবে। টেকনিক্যাল এক্সপার্ট একজন থাকবে। ঠিক আছে। যে আর কি সাপোর্টিং ব্যাপারটা করবে। থার্ড থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্টটা টোটালি দেখাশোনা করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা থাকবে। আর এইখানে ক্লায়েন্টের কারা থাকবে, ভিপি আইটি। ঠিক আছে। ভিপি ফিনান্স, প্রজেক্ট ম্যানেজার, ওদের একজন প্রজেক্ট ম্যানেজার থাকবে ম্যানেজমেন্ট টিমের, মানে ক্লায়েন্টের। আর হচ্ছে ওদের একজন টেকনিক্যাল হেড থাকবে। ঠিক আছে। এই ফিনিশটা যখন হয়ে যাবে, যখন মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি আমাদের লাইসেন্স কেনার ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে। যখন আমাদের এই আলোচনাগুলো সব শেষ হয়ে গেল, যে আমরা এইটা নিতে পারবো, এই জায়গা সমস্ত কিছু হলো, এই খরচাপাতি হলো, এই সমস্ত যখন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই লাইসেন্সের ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে। এই লাইসেন্স কেনার ব্যাপারটা আসবে। লাইসেন্স কেনা বলতে কি কি বোঝায়, এখানে ফার্স্ট একটা যেটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার।
ঠিক আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার মধ্যে আপনার লাইসেন্সে খরচা কত, এটা তো একমাত্র এসএপি এজি থেকে পারচেস করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কটা লাইসেন্স নেবেন, কটা ইউজারের জন্য। ধরুন আপনি বললেন যে আমি 100টা ইউজারের লাইসেন্স নেব। ঠিক আছে, তাহলে এখানে হয়তো এসএপি এজি বলে দিল যে আপনার পার ইউজার্স 75,000, তাহলে হচ্ছে কত, 75,000 ইন্টু 100 মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 75 lakhs। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে সঙ্গে সঙ্গে তারা বলে দিল 22% হচ্ছে এএমসি, অ্যানুয়াল মেনটেনেন্স। ঠিক আছে, এই 75 লাখসের 22% কিন্তু এভরি ইয়ার আপনাকে এএমসি চার্জ এসএপি কে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি আপনার রিগার্ডিং লাইসেন্স এবং রিগার্ডিং আপনার ইউজারের ব্যাপারটা চলে গেল। এখানে এসএপি আমাদের 3টে সার্ভারকে দিয়ে সবসময় বলে 3টে সার্ভার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি তারা হয়তো 2টো সার্ভারে কাজ করে। 2টো সার্ভার বলতে কি বোঝায়, কেউ হয়তো বলো ডেভেলপমেন্টটা থাকলো আর ডেভেলপমেন্ট আর কোয়ালিটিকে একটা সার্ভারে করে দিল, প্রোডাকশনকে আরেকটা করলো, এতে একটু কাজটা হ্যাম্পারিংই হয়। ঠিক আছে, এটা আমি যখন পরে বোঝাবো কিরকম ভাবে আপডেট হয়েছে ডেভেলপমেন্ট, কোয়ালিটি, প্রোডাকশন, পরে বোঝাবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের ল্যান্ডস্কেপে 3টে সার্ভারই বলা আছে। ওকে, এই 3টে সার্ভারের কথা বলা হবে, এবং এই 3টে সার্ভার যখন হলো, 3টে সার্ভারে কস্টিং কি আসবে, কতটা র্যাম লাগবে, আপনার সার্ভারের সফটওয়্যার কি হবে, মানে বেসিক্যালি হচ্ছে আপনার কি বলে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আপনার ইউজার যারা আছে 100 ইউজার্স, এই 100 ইউজার্সের জন্য তো যে মেশিন এই মুহূর্তে রয়েছে সেগুলো কি এসএপি চালানোর জন্য এলিজেবল, যদি না হয় তাহলে আগে টেস্টিং করতে হবে। যে সমস্ত মেশিনগুলো একটু পুরনো, যাদের ক্ষেত্রে এসএপি চালাতে গেলে একটু অসুবিধা হবে, সেগুলো ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। তাহলে এটা একটা কস্টিংয়ে ঢুকে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে ভিপিএন কানেক্টিভিটি চাই, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের কানেক্টিভিটি চাইবে, সার্ভার রুমের সিকিউরিটি চাই, টেম্পারেচার রিকোয়ারমেন্ট চাই, কারণ 3টে সার্ভার থাকবে ওখানে। ঠিক আছে, এই 3টে সার্ভার ন্যাচারালি থাকলে ওখানে একটা ভালো রকম এসির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তো সেইখানে একটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটা কস্টিং ঢুকে যাবে। ঠিক আছে, এইবার হচ্ছে এই যে আমাদের টিম সাইজ কি হবে। ঠিক আছে, আপনি যে প্রজেক্টটা আপডেট করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাইছেন, এখানে টিম সাইজ কি হবে। ঠিক আছে, এই টিম সাইজ ব্যাপারটা কিন্তু খুব বড় ব্যাপার এখানে। ঠিক আছে, এই টিম সাইজ ব্যাপারটা কি, এই টিম সাইজ ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনি কজন এফআই এর লোক আনবেন, কজন এমএম এর লোক আনবেন, কজন অ্যাবাপের লোক আনবেন, কজন বেসিসের লোক আনবেন। ঠিক আছে, কারণ আমরা দুটো মডিউল হচ্ছে ধরে নিচ্ছি আমি, এফআই আর এমএম, তাহলে এফআই এর কনসালটেন্ট লাগবে। ঠিক আছে, এমএম হলে এমএম এ কনসালটেন্ট লাগবে। অ্যাবাব কেন লাগছে, যদি কিছু রিকোয়ারমেন্ট দেখা গেল যে ক্লায়েন্ট বললো যে আমার ভাউচারের ফরম্যাটটা এরম না এরম করে দিন, তাহলে আপনাকে ওই চেঞ্জ করতে গেলে অ্যাবাবকে জানাতে হবে। অ্যাবাব আর যারা আছে প্রোগ্রামার তারা সেটা হেল্প করবে। বেসিস কি করবে, বেসিক্যালি বেসিস হচ্ছে যে আপনার টোটাল সিস্টেমটা ইনস্টলেশন, ঠিক আছে, চালানো, ইন্টিগ্রেট করে দেওয়া, এভরিথিং তা করে দেবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা কস্টিং এর ব্যাপার চলে এলো, তাহলে এই কস্টিং এদের যে স্যালারিটা হবে না, এরা যে ধরুন 9 মাস ধরে কাজ করবে, তাহলে এই স্যালারির মধ্যে কে কতটা ব্যয় করবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট টিম কতটুকু দেবে বা কিছু দেবে কিনা, এটা আমাদের ফার্স্ট জানতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কনসালটেন্টদের ফেসিলিটি বেসিক্যালি। এই কনসালটেন্টদের ক্ষেত্রে কি কি ফেসিলিটি আছে। ঠিক আছে, ডোমেস্টিক প্রজেক্টের ক্ষেত্রে কনসালটেন্টরা সাধারণত গিয়ে কাজ করে। ঠিক আছে, যেটা অনসাইট বলা হয়। ঠিক আছে, কিন্তু যদি একটু প্রজেক্টটা দূরে হয়, ধরুন আজকে দূর মানে কি, ধরুন দিল্লিতে প্রজেক্ট, আপনি কলকাতায় বসে অপারেট করছেন, তাহলে সমস্ত কনসালটেন্টকে তো আর দিল্লি পাঠালে হবে না। ঠিক আছে, হয়তো ওখানে এক একটা করে কনসালটেন্ট বা দুটো করে কনসালটেন্ট বসে আছে, এফআই এর দুজন, হয়তো এমএম এর একজন, একজন বেসিস, দুজন হয়তো অ্যাবাব বসে আছে, আর বাকি কনসালটেন্ট যারা আছে তারা হয়তো আপনার কলকাতা অফিসে বসে আছে। এদের সঙ্গে কমিউনিকেট হচ্ছে, কমিউনিকেট হয়ে কাজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা টিম অনশোরে চলে গেল, একটা টিম অফশোরে থাকলো। ঠিক আছে, এইবার যারা অনশোরে গেল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অ্যাকোমোডেশন দিতে হবে, এই কস্টিংটা তো ব্যয় করতে হবে। ফুডিং এর ব্যাপার আছে, ট্রাভেলিং এক্সপেন্স আছে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, এই সমস্ত কস্টিং এর ব্যাপারটা এগুলো কিন্তু ওই সমস্ত পিরিয়ডে ওই জায়গাতে গিয়ে আলোচনা হবে। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা। ঠিক আছে, এবার আসছি আমি গো লাইভ।
ঠিক আছে, আপনাকে কিন্তু একটা মোটামুটি ডেট রেডি করে রাখতে হবে, এই ডেটে গিয়ে গো লাইভটা হবে। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি আমাকে মাথায় আমার আগে থেকে নিয়ে রাখতে হবে। ঠিক আছে, যে কবে গো লাইভ, একদম এক্সাক্ট চাই না, কিন্তু আজকে আপনাকে একটা এস্টিমেট টিম রাখতে হবে, এস্টিমেট রাখতে হবে মাথায়, যে এইটা আমাদের গো লাইভ ডেট হতে পারে মেবি অমুক মাসের অমুক দিন থেকে অমুক দিন। ঠিক আছে, যদিও এটা ক্লায়েন্টও বলে দেবে আপনাকে যে আমার কিরম চাই, কবে থেকে হবো। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা খুব ভাইটাল পয়েন্ট বলছি আমি, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম সেদিনকে একজনকে, বলতে পারলাম না। এখানে এই টার্মটা হচ্ছে কিক অফ। ঠিক আছে, কিক অফ মানে হচ্ছে কি, কিক অফ মানে হচ্ছে এখানে একটা কিক অফ মিটিং হয়। কিক অফ মানে হচ্ছে স্টার্টিং অফ। ঠিক আছে, এই কিক অফ মিটিংটাতে কে কে থাকে, এই কিক অফ মিটিংটাতে, কিক অফ মিটিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কনসালটেন্টরা জানতে পারে না যে আমার ক্লায়েন্ট কে। খুব ভালো করে শুনে নিন রণজয়, জয়ন্তবাবু শুনে রাখবেন, কিক অফ মিটিং না হওয়া পর্যন্ত আপনি জীবনে জানতে পারবেন না আপনার ক্লায়েন্ট কে। ঠিক আছে, এই কিক অফ মিটিং এ কনসালটেন্টকে ডাকা হয় এবং সেখানে কোর ইউজার্স থাকে। সেই কিক অফ মিটিং এ কনসালটেন্টকে যখন ডাকা হয় তাদেরকে বলে দেওয়া হয়, দেখুন প্রতিদিন তো আর আপনার বিডিএমরা যাবে না। ঠিক আছে, তারা হয়তো এই মাসে একবার কি 6 মাসে একবার গেল, তারা বলে ইন্ট্রোডিউস করিয়ে দেয় ক্লায়েন্টের কোর ইউজার্সদের সঙ্গে, এবং ক্লায়েন্টের কোম্পানির পলিসি, কোম্পানির সিস্টেম, মানে কোম্পানি সিস্টেম মানে কি, রুলস অ্যান্ড রেগুলেশন, কোম্পানি কটার সময় অফিস খোলে, কখন তার লাঞ্চ আওয়ার হয়, কখন তার টি ব্রেক হয়, কখন অফিস ক্লোজ হয়, আফটার অফিস ক্লোজ আপনি যদি কাজ করতে চান কতক্ষণ কাজ করতে পারবেন, এভরিথিং। এটা কিন্তু আপনার এই কিক অফ মিটিং এ গিয়ে একটা কনসালটেন্ট জানতে পারে, সে বুঝতে পারে যে আমি এই প্রজেক্টে কোন প্রজেক্টে ইনভলভ হতে চলেছি, কি কি জানতে পারে। কিক অফ মিটিং এর এজেন্ডা এটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি, ইন্ট্রোডাকশন অ্যাবাউট ক্লায়েন্ট, রুলস অ্যান্ড রেগুলেশন অফ ক্লায়েন্ট, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ কনসালটেন্ট, কোর ইউজার্স লিস্ট, মানে আপনি যখন ধরুন একটা কনসালটেন্ট কাজ করতে যাচ্ছেন, আপনি এটা আপনার পার্টে কাজ করছেন, এফআই বা এসডি যে কোনো পার্টে, আপনার যখন ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট বোঝার দরকার হলো, আপনি কাকে জিজ্ঞেস করবেন? আপনি নিশ্চয়ই কোনো একটা এন্ড ইউজারকে কি জিজ্ঞেস করবেন না? আপনাকে জিজ্ঞেস করতে গেলে জিজ্ঞেস করতে ওই কোম্পানির ওই সাবজেক্টের কোর ইউজার্স কে আছে, ওইখানে যদি কোর ইউজার্স লিস্ট সবাইকে দিয়ে দেওয়া হয়, এফআই কে এফআই লিস্ট দিয়ে দেওয়া হয়, এমএম কে এমএম লিস্ট দিয়ে দেওয়া হয়, বা হয়তো একটা একটা ইন জেনারেল লিস্টে প্রত্যেকের নাম থাকলো আলাদা আলাদা কালাম করে, সেখানে সবাই দেখে নিল কোন কার্ড যেখানে দরকার সেখানে থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে গো লাইভ ডেট জেনে নেবে, আর কবে থেকে প্রজেক্ট স্টার্ট হবে সেটা জেনে নেবে। ঠিক আছে, আফটার কিক অফ মিটিং অল কনসালটেন্ট উইল মুভ টু ক্লায়েন্ট প্লেস ফর ইমপ্লিমেন্টেশন। একটা ডোমেস্টিক হলে ডোমেস্টিক, আর হলে এ হলে আলাদা। ঠিক আছে, এই জায়গাটা হয়ে যাওয়ার পর যখন তৈরি হয়ে গেল, এইবার তৈরি হবে বিজনেস ব্লুপ্রিন্ট। While all consultant move to client place for implement SAP, we start second phase ASAP methodology, that is called business blueprint. এই বিজনেস ব্লুপ্রিন্ট কিন্তু তারপর তৈরি হয়। ঠিক আছে, হলো, এই এই এইখানে কিন্তু সেই কনসালটেন্টদের নেওয়া হয় যারা কিন্তু ব্লুপ্রিন্টে এলিজেবল। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেল। তাহলে আমি একটা কাজ করছি, আজকে আমি একটা ফেজ, দুটো টোটাল মেন ফেজটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, প্রজেক্ট এই জায়গাটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট দিনকে আমি কিন্তু আবার অ্যাসাপ আর একটু ডিপতে ঢুকবো, কারণ আজকে যদি ডেপতে ঢুকি না জিনিসটা একটু হচপচ হয়ে যাবে, কারণ এই বিজনেস ব্লুপ্রিন্ট আর রিয়েলাইজেশন ফেজ এটা একটুখানি কিন্তু বড় ফেজ আছে। ঠিক আছে, এটা ধরে ধরে বোঝাতে হবে। ঠিক আছে, তো সেরকম ভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে রাখছি। ঠিক আছে, জয়ন্তবাবু, গুড নাইট। রণজয়, ঠিক আছে, আবার স্যাটারডে দেখা হচ্ছে 8:30টার সময়। ঠিক আছে, স্যাটারডে, এই যে সরি সরি, আমি আমি তো ভুল বললাম, আমার তো মাথা কাজ করে না মাঝে মাঝে না। নেক্সট হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। ঠিক আছে, আজকেই তো স্যাটারডে। হুম হুম, স্যাটারডে ক্লাসটাকে করাতে গেলে
সানডে একটা টাইম করে নেবো, ঠিক আছে, ঠিক আছে, সানডে করিয়ে দেবো। থার্সডে, নেক্সট ক্লাস থার্সডে, ঠিক আছে, ঠিক আছে, থার্সডে আসুন না, থার্সডে তো ক্লাসটা করে দেবো চিন্তা করছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।